আচ্ছা, তো গতকালকের যে আলোচনার পার্ট ছিল সেটা ছিল হচ্ছে টেকনিক্যাল এসইও। সেখানে আমরা কিছু বিষয় দেখছিলাম যে টেকনিক্যাল এসইও আসলে কেন দরকার। এটাতে আমরা প্রথমে যে কাজটা করেছিলাম যে পেজের স্পিড চেক, তারপর ছিল আমাদের পেজটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা চেক করেছিলাম, এসএসএল সার্টিফিকেট আছে কিনা, এসএসএল সার্টিফিকেটটা কেন জরুরি, তারপর হচ্ছে আপনার আমাদের পেজটা গুগলে ইন্ডেক্স করছে কিনা, এটা হচ্ছে সাইট কোলন ওই ওয়েবসাইটের নেমটা দিয়ে, ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে জাস্ট আমরা সার্চ করে দেখছিলাম। তারপর আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। তো মোটামুটি গতকালকে টেকনিক্যাল এসইওর এই কয়টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আমরা যাব হচ্ছে লোকাল এসইও, অর্থাৎ লোকাল এসইও না, আজকে আমরা আলোচনা করব হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও প্রথমে আলোচনা করার কারণটা হচ্ছে যে অফ পেজ এসইওর যে বিষয়গুলো আছে এই টপিকগুলো ছোট ছোট পার্টে ভাগ করা যায়, এবং প্রত্যেকটা স্পেসিফিক টপিক আপনি যদি শিখতে পারেন ভালোভাবে, তাহলে প্রত্যেকটা স্পেসিফিক টপিকের উপর আপনি একটা করে গিগ তৈরি করে সেটা ফাইবারে সেল করতে পারবেন। তো আপনাদেরকে কিছু টপিকের কথা আমি বলছিলাম অলরেডি, যে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, দেন হচ্ছে ফোরাম পোস্টিং, বুকমার্কিং, গেস্ট পোস্টিং, ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, ফাইল সাবমিশন, ভিডিও সাবমিশন, তারপর হচ্ছে আপনার বিজনেস সাইটেশন। এই ধরনের ছোট ছোট পার্টে কাজগুলোকে ভাগ করা যায়, এবং আপনারা যদি প্রত্যেকটা কাজ ভালোভাবে শিখতে পারেন, আপনারা প্রত্যেকটা কাজের উপর একটা করে গিগ রেডি করতে পারবেন। তো এই লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের কাজগুলোর মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ বলতে যে এখানে কম্পিটিশনের বিষয়টা অনেক কম, এখানে লো কম্পিটিশনের কাজগুলো বেশি অ্যাভেলেবল। তো এই কারণে আমরা প্রথমেই যাচ্ছি অফ পেজ এসইও, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে অফ পেজ এসইও যদি আমরা শিখে তারপর হচ্ছে অন পেজ এসইওতে যাই, তাহলে কি হবে যে এইটা অফ পেজ এসইওর বিষয়গুলো আমাদের শেখা থাকলো, আমরা অন পেজ এসইওতে গিয়ে অন পেজ এসইও করব, প্লাস এই অফ পেজ এসইওটা আমরা অ্যাপ্লাই করে দেখব যে আমরা পেজ বিল্ডিং বা দেখা যাচ্ছে যে ওইখানে অন পেজ এসইওর সাথে অফ পেজ এসইওটা তখন আমরা একদম ডিরেক্ট প্র্যাকটিক্যালি কাজ করতে পারবো। এই কারণে প্রথমে অফ পেজ এসইওটা শিখে নেওয়া। আচ্ছা, তো একটা সময় বিষয় ছিল এরকম যে গুগল আমাদেরকে র্যাঙ্ক করত ব্যাকলিংকের উপর ভিত্তি করে। তো ব্যাকলিংক বলতে আসলে যেটা বোঝায় যে একটা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের একটা লিংক ক্রিয়েট করা, অর্থাৎ আমার ওয়েবসাইটে একটা পোস্ট বা একটা ফোরাম আমি পোস্ট করে রাখছি বা একটা আর্টিকেল আমি পোস্ট করে রাখছি। এখন আমি স্বাভাবিকভাবে বললাম যে আপনি আপনার ওয়েবসাইটে আমার এই পোস্টের একটা লিংক কোথাও একটু রাখেন। হতে পারে সেটা কোনো একটা পোস্টের কমেন্ট সেকশনে, হতে পারে সেটা কোনো পোস্টে, হতে পারে সেটা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের প্রোফাইলে, বা অন্যান্য বিভিন্ন জায়গায় হতে পারে। তো এই যে দুইটা ওয়েবসাইটের মধ্যে যে একটা বন্ধন, মানে দেখা যাচ্ছে একটা লিংক ক্রিয়েশন হলো, এটাকেই নর্মালি বলা হচ্ছে যে ব্যাকলিংক ক্রিয়েট করা। তো এই ব্যাকলিংকের উপর ভিত্তি করে গুগল একটা সময় পেজগুলোকে র্যাঙ্ক দিত, এবং যারা একটা সময় এসইওর কাজ করত তারা মেইনলি ব্যাকলিংকের কাজই শুধু করত, কারণ এসইও বলতে তখন ব্যাকলিংক, এবং দেখা যাচ্ছে গুগল নিজেও ওইটাকেই র্যাঙ্ক করতো যে যার যত বেশি ব্যাকলিংক আছে সে তত বেশি র্যাঙ্ক করে যাবে। এটা মোটামুটি 2012-13 সালের আগে, বা দেখা যাচ্ছে 10 সালের আগে। তো এরপর যে বিষয়টা হয়, গুগল কিছু মেজর কিছু অ্যালগোরিদম তারা ডেভেলপ করে এবং সেগুলোকে লঞ্চ করে। লঞ্চ করার পর যে কাজটা হয় যে তারা তখন আর ব্যাকলিংকে প্রায়োরিটি দেয় না। অর্থাৎ এতদিন যাবত, অর্থাৎ 2010, 11, 12 সাল যাবত যারা শুধুমাত্র ব্যাকলিংকের উপর ভিত্তি করে সাইটগুলোকে র্যাঙ্ক করানোর চেষ্টা করত, তারা তখন এসে আর র্যাঙ্ক করাতে পারলো না। তো র্যাঙ্ক করাতে পারলো না বিধায় তারা হচ্ছে চিন্তা করলো, বা দেখাচ্ছে যে এসইওর দিন আসলে শেষ। অর্থাৎ আপনারা নিজেরাও হয়তো শুনতে পারছেন যে, বা আপনাদের কানেও হয়তো আসছে, অনেকেই বলে যে এসইও ইজ ডেথ, বা দেখাচ্ছে এসইও দিয়ে আর এখন কাজ হচ্ছে না। একটা সময় এরকম রুমার, এরকম গুজব ছিল। অনেকে এসইও ছেড়ে বা এসইও কাজ ছেড়ে দেয়, অনেকে এসইও করে তখন আর র্যাঙ্ক করতে পারে না, কারণ তারা শুধু একটা কাজই জানতো, সেটা হচ্ছে যে ব্যাকলিংক ক্রিয়েট করা। আর
যারা খুব ভালো মানের এক্সপার্ট ছিল বা দেখাচ্ছে যে এই ফিল্ডটাতে যাদের ইন্টারেস্ট খুব বেশি ছিল, তারা তখন কি করলো, তারা তখন গুগলকে ফলো করা শুরু করলো যে আসলে গুগল আমাদেরকে কি বলে, গুগল আমাদের কাছে কি চায়, একটা ওয়েবসাইটকে গুগল কিভাবে দেখতে চায়। তো তারা তখন স্টাডি শুরু করলো গুগলকে নিয়ে, এবং গুগলের রুলস রেগুলেশন, গুগল কি চাচ্ছে, গুগল কিভাবে পেজটাকে র্যাঙ্ক করতে চায়, এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা শুরু করলো, পড়াশোনা শুরু করলো এবং সেইভাবে কাজ করা শুরু করলো। তো যেহেতু ফেজটা ছিল নতুন, বা দেখা যাচ্ছে যে এই ধাপটা ছিল একটা নতুন একটা ধাপ, যে আপনি এই নতুন ধাপে নতুন ভাবে প্রথম থেকেই আপনি কাজ শুরু করছেন, তো তখন কি হলো যে একটা পেজকে র্যাঙ্ক করা খুব সহজ হয়ে গেল। যে আপনি একটু গুগলের রুলসটা মেনে আপনি হচ্ছে এসইও করা শুরু করলেন, আপনার পেজটা খুব দ্রুত র্যাঙ্ক করে গেল। কারণটা হচ্ছে যে আপনি শুধুমাত্র এই কাজটা পারেন, বা আপনি তখন এই কাজটা শুধুমাত্র করছিলেন নতুন অবস্থায়। আচ্ছা, আরেকটু যদি বিস্তারিত করে বা এলাবোরেট করে যদি বলি, যে ধরেন আপনাদের এই ব্যাচে আপনারা এখন 17 জন 16-17 জন এই এখন অ্যাটেন্ড আছেন, তো আপনারা সবাই এসইওর কাজ করেন। এখন আপনারা জানেন যে এসইও মানে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা। তো এসইও মানে ব্যাকলিংক ক্রিয়েট করা, সবাই এই কাজটাই করেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য, বিভিন্ন ওয়েবসাইটের জন্য আপনারা এই কাজটা করে থাকেন সব সময়। এখন আগামীকাল গুগল বলল যে আমরা হচ্ছে এই ব্যাকলিংকের উপর ভিত্তি করে আর কোনো ওয়েবসাইটকে আমরা হচ্ছে র্যাঙ্ক করব না। দেন তারা তাদের অ্যালগরিদমটা অ্যাপ্লাই করলো এবং দেখলেন যে আপনারা যে ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করতেছিলেন সেই ওয়েবসাইটগুলো আসলে র্যাঙ্ক থেকে হারায় অনেক পিছিয়ে চলে গেল। দেন কি হলো যে সবাই ভাবলো যে না, এইভাবে আর এসইও করা যাচ্ছে না, এসইও আবার এখন কাজ করে না, এসইও শেষ, এসইওর দিন শেষ, এসইও আর করে কোনো লাভ হচ্ছে না। সবার মধ্যে এরকম একটা ধারণা চলে আসলো আপনাদের ব্যাচে। দেন আপনারা চিন্তা করলেন যে এসইও আর করবো না, এসইওর কাজ বাদ। এখন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন, হতে পারে সেটা আহসান হাবিব, হতে পারে সেটা নাইম ইসলাম, বা যে কোনো একজন, আপনারা চিন্তা করলেন যে আসলে এসইও তো এইভাবে হচ্ছে না, ব্যাকলিংক ক্রিয়েট করা হচ্ছে না, আমরা একটু শিখি যে গুগল আসলে কি চায়। দেন আহসান হাবিব শিখা শুরু করলো যে গুগল আসলে কি চায়, কিভাবে এসইও করতে হবে। তো আপনাদের ব্যাচ থেকে আহসান হাবিবই প্রথম কাজ করা শুরু করলো, সে শিখে নিল যে গুগল কি চাচ্ছে। দেন সে ওই পদ্ধতিতে তার ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করার চেষ্টা করলো। তো যেহেতু আপনাদের মধ্যে থেকে প্রথমে আহসান হাবিব কাজটা করলো বা উদ্যোগ নিল, এই কারণে দেখা যাচ্ছে আহসান হাবিবের সাথে কিন্তু কম্পিটিশনটা কারো নাই। আপনারা সবাই চিন্তা করে বসে আছেন যে এটা দিয়ে আর কাজ হবে না। দেন আহসান হাবিব নিজে চেষ্টা করে শিখলো এবং দেখা যাচ্ছে যে সে গুগলে র্যাঙ্ক করানোর জন্য পেজ এসইও করলো। দেখা যাচ্ছে তার পেজটা সবার আগে র্যাঙ্ক করে গেল। কারণটা হচ্ছে আপনারা কেউ কাজ করছেন না, আপনারা ধরে আছেন যে মানে আপনাদের একটা হচ্ছে নেগেটিভ একটা অ্যাপ্রোচ যে এসইও তে কাজ হচ্ছে না। দেন আপনাদের সাইট কিন্তু র্যাঙ্ক করলো না। আর আপনাদের সাথে যেহেতু কম্পিটিশনে নাই, আহসান হাবিব জাস্ট যেটুকু গুগলের নিয়ম অনুসারে করলো, ওর পেজটা দ্রুত র্যাঙ্ক করে গেল। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? এই যে সিনারিওটা বললাম আপনাদেরকে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তো ওই সময়টাতে গুগল যখন মেজর কিছু অ্যালগোরিদম লঞ্চ করে, পান্ডা বা দেখাচ্ছে এই ধরনের যে মেজর কিছু অ্যালগোরিদম যখন গুগল লঞ্চ করে, তখন এই সিস্টেমটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়ে গিয়েছিল যারা এসইও এর কাজ করত। আর যারা ছিল যে না আমরা হচ্ছে এটা নিয়ে লেগে থাকবো, আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়েই আমরা সামনের দিকে ক্যারিয়ার করব, তারা তখন গুগলের নিয়ম অনুযায়ী র্যাঙ্ক করা শুরু করলো বা গুগলের নিয়ম অনুযায়ী এসইও করা শুরু করলো। একটা সময় গিয়ে তারা খুবই মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা হচ্ছে গুগলে র্যাঙ্ক করে গেল। এরপর যারা আসলে বলতো যে এসইও ইজ ডেথ বা দেখা যাচ্ছে এসইও আর কাজ হচ্ছে না, তখন তারাও দেখলো যে না, এখন তো আসলে র্যাঙ্ক করা যাচ্ছে, অনেকেই তো করছে, তো আমরা একটু শেখা শুরু করি। দেন সবাই আবার এসইও শেখা শুরু করলো যে আসলে গুগলের নিয়ম মেনে, গুগলের অ্যালগোরিদম গুলোকে মেনে কিভাবে আসলে এসইও করা যায়। এবং তারপর দেখা যাচ্ছে যে সবাই এখানে আবার কম্পিটিশন তৈরি হয়ে গেল, সবাই আবার দেখা যাচ্ছে গুগলের নিয়ম মেনে কাজ করতেছে, এবং দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলোর মধ্যেও তখন কম্পিটিশন শুরু হয়ে গেল যে আবার কত ভালো ভালো থেকে ভালো বা দেখা যাচ্ছে কত বেশি গুগলের রুলস রেগুলেশন ফলো করে আমরা এসইও করতে পারি। তো এটা ছিল এসইওর একটা সময়কার বিষয় বা দেখা যাচ্ছে একটা সময়কার ইতিহাস। তো এরপরে যে বিষয়টা হয়, গুগল তাদের সার্চ ইঞ্জিনটাকে সবার থেকে আলাদা এবং কোয়ালিটিফুল এবং সবচেয়ে বেশি তথ্য সমৃদ্ধ করার জন্য তারা যে কাজটা করলো,
তারা আস্তে আস্তে কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর ডেভেলপ করা শুরু করলো, যে র্যাঙ্কিং ফ্যাক্টরের সংখ্যা আজকে প্রায় 208টা থেকে 209টার মতো। তো তারা ধীরে ধীরে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো ডেভেলপ করা শুরু করলো এবং প্রত্যেকটা ওয়েবসাইটকে এই র্যাঙ্কিং ফ্যাক্টর এবং তাদের যে মেজর অ্যালগরিদমগুলো আছে এগুলো দিয়ে বিচার বিশ্লেষণ বিবেচনা করা শুরু করলো। এবং একটা সময় গিয়ে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর কারণে বা দেখা যাচ্ছে গুগলের এত বেশি মানে কড়াকড়ি নিয়মের কারণে যে বিষয়টা হলো যে আসলে গুগল অনেক ভালো পারফরমেন্স করলো। এবং আপনারা সেটার ফলাফল আজকে দেখতেই পাচ্ছেন যে গুগল কিন্তু নাম্বার 1 সার্চ ইঞ্জিন। এবং যারা এর প্রতিদ্বন্দ্বী যারা ছিল, একটা সময় হয়তো কম্পিটিশন ছিল, কিন্তু আজকে তারা কোনো কম্পিটিশনের ধারের কাছেও নাই। আপনারা নিজেরাও একটু খেয়াল করে দেখবেন যে আমরা যখনই সচরাচর কিছু সার্চ করি জাস্ট গুগলে গিয়ে সার্চ করি, কখনো কিন্তু বিং বা দেখা যাচ্ছে যে আপনার ইয়াহুতে গিয়ে বা ডাকডাকগোতে গিয়ে আমরা কিন্তু সার্চ করি না, সচরাচর কখনোই করি না। হয়তো এমনি ট্রাই করার জন্য কখনো যাই, ওটা এক্সেপশনাল বিষয়। অথবা দেখা যাচ্ছে যে মাইক্রোসফট এজ যারা ইউজ করেন তারা আবার বিংটা ইউজ করেন, ওটা আলাদা বিষয়। তো গুগল যখন এত স্ট্রিক্টলি তাদের নিয়মগুলোকে ফলো করা শুরু করলো এবং দেখা যাচ্ছে যে বেশি থেকে বেশি পরিমাণ র্যাঙ্কিং ফ্যাক্টর ডেভেলপ করা শুরু করলো, দেন তাদের স্ট্র্যাটেজিটা কাজে লেগে গেল এবং সবাই এখান থেকে কোয়ালিটি কন্টেন্ট পাওয়া শুরু করলো। বা দেখা যাচ্ছে গুগল থেকে তারা সঠিক তথ্য বা দেখা যাচ্ছে যে অনেক ভালো মানের তথ্য তারা পাওয়া শুরু করলো এবং গুগলটা আলটিমেটলি সবচাইতে বেটার পারফরমেন্স করলো। তো সেটার ফলাফল আজকে আপনারা দেখছেন অলরেডি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে এসইও তাহলে কিভাবে করব, বা দেখা যাচ্ছে যে আমরা কি তাহলে ব্যাকলিংক ক্রিয়েট করব না, বা দেখা যাচ্ছে যে টু ফলো হোক বা নো ফলো হোক, এগুলো নিয়ে কথা বলছি পরে, ডু ফলো কি নো ফলো কি। তো তাহলে আসলে আমরা এখন তাহলে এই ব্যাকলিংক ক্রিয়েটটা আসলে কেন শিখছি, যে গুগল তো আসলে ব্যাকলিংকের উপর ভিত্তি করে আর র্যাঙ্কিং করছে না। তো বিষয়টা হচ্ছে যে ব্যাকলিংক ক্রিয়েট করার ফলে গুগল এখনো আমাদেরকে র্যাঙ্কিং দেয়, তবে আগে যে কাজটা করতো যে শুধুমাত্র ব্যাকলিংকের উপর ডিপেন্ড করে সে র্যাঙ্কিং দিত, এখন তারা ব্যাকলিংকের উপর ডিপেন্ড করে এবং দেখা যাচ্ছে আরো অন্যান্য যে 208টা ফ্যাক্টর আছে এইগুলোর উপর ডিপেন্ড করে তাদের অ্যালগরিদম গুলো যে আমাদেরকে নার্সিং করে দেন তারা আমাদেরকে র্যাঙ্কিং এ নিয়ে আসে। তো ব্যাকলিংক ক্রিয়েট করার গুরুত্বটা এখনো কমে নাই। যারা ভালো মানের ব্যাকলিংক ক্রিয়েট করতে পারে, আপনাদেরকে একটা বিষয় বলি যে ব্যাকলিংক ক্রিয়েটের মধ্যে একটা পার্ট আছে, সেটার নাম হচ্ছে গেস্ট পোস্টিং। আপনারা জেনে অবাক হবেন যে এই গেস্ট পোস্টিং করতে প্রচুর ব্যয় করতে হয়। তো গেস্ট পোস্টিং নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো আরো বিস্তারিত বলবো। আপনাদের কাছে প্রাথমিক অবস্থায় শুনে হয়তো মনে হতে পারে যে আসলে গেস্ট পোস্টিং মানে হচ্ছে অ্যাজ এ গেস্ট কোথাও যাব, পোস্ট করে চলে আসবো। আসলে গেস্ট পোস্টিং এর বিষয়টা একটু আলাদা। এটা যেদিন গেস্ট পোস্টিং এর পার্ট আছে সেদিন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো একটু বলি যে একটা গেস্ট পোস্টিং করতে অনেক সময় 100 থেকে শুরু করে $300 পর্যন্ত খরচ হতে পারে মাত্র একটা ব্যাকলিংক ক্রিয়েটের জন্য। এবং অনেকেই এটা স্পেন্ড করে বা দেখা যাচ্ছে যে এই হিউজ পরিমাণ অ্যামাউন্ট তারা একটা ব্যাকলিংকের পেছনে অনেক সময় খরচ করে। তো এটা পরবর্তীতে ব্যাকলিংক বা দেখা যাচ্ছে গেস্ট পোস্টিং এর দিলে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো ব্যাকলিংকটা আসলে কি, এটা তো আপনাদের কাছে মোটামুটি এখন ক্লিয়ার, তাই না? যে অন্য একটা ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে লিংক বিল্ডিং করা। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা। এখন একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে কাদের সাথে ব্যাকলিংক ক্রিয়েট করে রাখবো। তো ব্যাকলিংক যাদের সাথে ক্রিয়েট করে রাখবো তারা আসলে ভালো কিনা, তারা আসলে কোয়ালিটিফুল কন্টেন্ট রাখে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে। অর্থাৎ আমরা যখন ব্যাকলিংক ক্রিয়েট করব তখন একটা ওয়েবসাইটকে নিয়ে আমরা রিসার্চ করব যে এই ওয়েবসাইটটা আসলে কেমন, এই ওয়েবসাইটটা ভালো না মন্দ, এদের কন্টেন্টগুলো কেমন, গুগল আসলে এদেরকে কেমন চোখে দেখে। যদি সবকিছু পজিটিভ হয় বা দেখা যাচ্ছে যে সবকিছু তারা ভালো করে, গুগলের নিয়ম মেনে যদি তারা র্যাঙ্ক মানে কাজ করে, দেন আমরা সেই ওয়েবসাইটগুলোতে আমাদের ব্যাকলিংক ক্রিয়েট করার চেষ্টা করব। হতে পারে সেটা বুকমার্কিং এর মাধ্যমে, হতে পারে সেটা ফোরাম পোস্টিং, হতে পারে সেটা আপনার গেস্ট পোস্টিং, হতে পারে সেটা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করা।
তো এই ওয়েবসাইটগুলোকে কিভাবে চেক করব এটা পরে দেখছি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এইভাবে চেক করে না দেখি, অর্থাৎ আহসান হাবিবের একটা ওয়েবসাইট আছে, আমরা সেটা চাচ্ছি যে এই আহসান হাবিবের ওয়েবসাইটটার ব্যাকলিংক ক্রিয়েট করব তপু বসাকের ওয়েবসাইটের সাথে, অর্থাৎ তপু বসাকের ওয়েবসাইট এবং আহসান হাবিবের ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক বিল্ডিং হবে। এটা যে কোনো ভাবে হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আহসান হাবিবকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তপু বসাকের ওয়েবসাইটটা যেন খুবই ভালো কোয়ালিটির হয় এবং সে যেন কোনো স্প্যামিং না করে। যদি তপু বসাকের ওয়েবসাইটটা যদি স্প্যামিং করে যায় বা দেখা যাচ্ছে গুগলের কাছে কোনো পেনাল্টি পেয়ে যায়, তাহলে এই দুইটা ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ আহসান হাবিবের ওয়েবসাইট এবং তপু বসাকের ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্ক বিল্ডিংটা করা আছে, এতে করে তপু বসাক যদি পেনাল্টি পায় তাহলে আহসান হাবিবের ওয়েবসাইটে একটা প্রভাব আসতে পারে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখনই ব্যাকলিংক ক্রিয়েট করব আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করছি সেটা যেন অবশ্যই কোয়ালিটিফুল হয় এবং অনেক ভালো মানের ওয়েবসাইট হয় এবং যারা গুগলের নিয়ম অনুযায়ী ব্যাকলিংকগুলো ক্রিয়েট করে রাখে। আচ্ছা, তো মেইন কথা হচ্ছে যে অবশ্যই ভালো মানের ওয়েবসাইটের সাথে আমাদেরকে লিংক বিল্ডিং করতে হবে। আচ্ছা, তো ভালো মানের হলেই শুধু হবে না, এখানে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আহসান হাবিবের যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে ধরেন কোন একটা আর্টিকেল বা দেখা যাচ্ছে যে ব্লগ সাইট, বা উনি হচ্ছে বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড কিছু ব্লগ উনি লিখে রাখেন বা অনেক সময় প্রচার করেন এখান থেকে। এখন বিষয় হচ্ছে উনি একটা এমন একটা ওয়েবসাইটের সাথে ওনার লিংক বিল্ডিং করে রাখছেন যেটা হচ্ছে দেখা তার সাথে সামঞ্জস্যপূর্ণ না। দেখা যাচ্ছে আহসান হাবিব টেকনোলজি রিলেটেড ব্লগ লিখেন, এখন আহসান হাবিবের লিঙ্কটা বিল্ডিং হয়ে আছে কোন একটা কবিতা বা দেখা যাচ্ছে কোন একটা সাহিত্য সংস্কৃতি এই ধরনের পাবলিসিটির জন্য যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা আছে সেই ধরনের একটা ওয়েবসাইটের সাথে তার লিঙ্ক বিল্ডিং করা আছে। এটা কখনোই গুগল অ্যাপ্রিশিয়েট করে না এবং কখনোই গুগল এটা আপনাকে বলবে না যে আপনি এই রিলেভেন্ট ওয়েবসাইটের সাথে আপনার ব্যাকলিংক ক্রিয়েট করে রাখেন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই রিলেভেন্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ওয়েবসাইটগুলো আছে তাদের সাথে আমাদেরকে ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। তো ব্যাকলিংক যদি আমরা সঠিকভাবে মানে আমাদের রিলেভেন্ট ওয়েবসাইটে দিতে না পারি তাহলে গুগল আমাদেরকে এখান থেকে শোকজ করতে পারে বা আমাদেরকে পেনাল্টি দিতে পারে উইদাউট মানে এনি নোটিফিকেশন বা উইদাউট এনি নোটিস তারা আমাকে পেনাল্টি দিতে পারে। আচ্ছা, তো আমরা আসলে কি ধরনের ওয়েবসাইটের সাথে আমাদের লিংক বিল্ডিং গুলো করব, সেটা হচ্ছে যে ওয়েবসাইট গুলো অনেক ভালো কোয়ালিটি, ডিএপিএ ভালো। আচ্ছা, ডিএপিএ নিয়ে একটু পরে কথা বলবো, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি। তো এরপর যেটা হচ্ছে অবশ্যই রিলেভেন্ট। দেখা যাচ্ছে আহসান হাবিব টেকনোলজি রিলেটেড বা দেখা যাচ্ছে যে এডুকেশন বা দেখা যাচ্ছে শিক্ষামূলক কোনো ব্লগ লিখে, তো তার হয়তো একটা ব্লগ আছে যে এরকম যে হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার অফ এ পিপিটিএক্স স্লাইড, অর্থাৎ প্রেজেন্টেশন স্লাইডের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে। তো এখানে তো অবশ্যই কালার চেঞ্জ করার একটা বিষয় আছে, তো তার হচ্ছে টেকনোলজি রিলেটেড ব্লগ। এখন এখানে যেহেতু সেই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য একটা আর্টিকেল লিখছে, তো এখানে কালারের একটা ইনক্লুড আছে বা দেখা যাচ্ছে এখানে কালারের একটা সামঞ্জস্যতা আছে যে হ্যাঁ কালার আমরা এখান থেকে নিতে পারি। তো সে যদি তার এই আর্টিকেলটা বা তার এই ব্লগটার লিঙ্ক যদি কোন একটা কালার পিকার ওয়েবসাইটের সাথে দিয়ে রাখে যেখান থেকে সে কালার পিক করতে পারে বা কালার চুজ করতে পারে, দেন এটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ বা এটা অবশ্যই রিলেভেন্ট। আচ্ছা, তো আমরা অবশ্যই এই ধরনের ওয়েবসাইটের সাথে বা এই ধরনের সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটের সাথে আমরা আমাদের ব্যাকলিংক গুলো ক্রিয়েট করে রাখবো। যে আহসান হাবিবের হয়তো ওয়েবসাইট আছে যেটাতে সে একটা আর্টিকেল লিখছে যে কিভাবে হচ্ছে একটা পিপিটিএক্স স্লাইডের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করুন, তো এখানে একটা কালার পিকিং এর একটা বিষয় আছে বা কালার চুজিং এর একটা বিষয় আছে। দেন আপনি কোন একটা সাইটকে সাজেস্ট করতে পারেন যে ইউ ক্যান চুজ কালার ফ্রম দিস সাইট, সেখানে জাস্ট ওই সাইটটার লিংক দিয়ে দিলেন। তো এই যে এইভাবে যে লিংক বিল্ডিং করা, অর্থাৎ যে কালার পিকিং যে ওয়েবসাইটটা আছে বা যে সাইট থেকে আপনি কালারটা নিচ্ছেন ওই সাইটটার সাথে আপনার সাইটের একটা লিংক বিল্ডিং হয়ে গেল, এবং যে সাইটটাকে আপনি লিংক দিলেন বা দেখা যাচ্ছে যে কালার পিকিং এর যে ওয়েবসাইটটা আছে সেটা আপনার এখান থেকে একটা লিংক পেয়ে গেল। আমি একটু বিস্তারিত দেখাই তাহলে সুবিধাটা হবে।
আচ্ছা, আমরা ধরেন এই ওয়েবসাইটটাতে গেলাম, এটা হচ্ছে আহসান হাবিবের একটা ওয়েবসাইট। এখানে দেখেন, এখানে একটা আর্টিকেল লেখা আছে হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার অফ এ স্লাইড ইন পাওয়ার পয়েন্ট। এখানে দেখেন বলছে দ্য ডিফল্ট অ্যান্ড মোস্ট পপুলার ব্যাকগ্রাউন্ড। দেখেন এইখানে একটা লিঙ্ক পাওয়া গেছে, এটা অবশ্যই একটা ডু ফলো লিঙ্ক, মানে এখানে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা অন্য একটা সাইটে চলে যাব বা অন্য একটা পেজে চলে যাব। তো ডু ফলো নো ফলো নিয়ে পরে বলছি। এন্ড বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন একটা লিঙ্ক কিন্তু বিল্ডিং করা আছে। আমরা যদি এটাতে ক্লিক করি, হতে পারে সেটা এক্সটার্নাল, হতে পারে সেটা ইন্টারনাল। এটা এদের ওয়েবসাইটে আরেকটা আর্টিকেল আছে, তো এই বিষয়গুলো নিয়ে একটু পরে বিস্তারিত কথা বলছি। তো এই যে এইভাবে যে লিঙ্ক দেওয়া, যে আসলে দ্য ডিফল্ট অ্যান্ড মোস্ট পপুলার ব্যাকগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ডটা কি, বা দেখা যাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আরেকটা আর্টিকেল আছে, সেইখানে একটা লিঙ্ক এখানে দেওয়া আছে। এই যে দুইটা আর্টিকেল বা দুইটা পেজের মধ্যে যে লিঙ্ক তৈরি করা, এইগুলোকে আমরা মোটামুটি বলছি যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। তো দেখা যাচ্ছে এইখানে কোথাও একটা আহসান হাবিব বলছে যে টু চুজ কালার প্লিজ ভিজিট দিস সাইট, এইভাবে সে এখানে একটা সাইটের লিঙ্ক দিয়ে রাখছে। তো আমরা যে লিঙ্কটার থ্রুতে অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি, অর্থাৎ আহসান হাবিবের এই ওয়েবসাইট থেকে আমরা একটা লিঙ্কে ক্লিক করে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে যে আউটবাউন্ড লিঙ্ক। অর্থাৎ যে লিঙ্কের থ্রুতে আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এবং যে লিঙ্কটার থ্রুতে, অর্থাৎ এই সেম লিঙ্কটার থ্রুতে আমরা হয়তো এই সাইটটাতে আসছি বা এই পেজটাতে আসছি, তো এই একই লিঙ্ক এই পেজের জন্য হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। বিষয়টা কি বুঝতে পারেন আপনারা, যে একটা লিঙ্কই এই পেজের জন্য হচ্ছে আউটবাউন্ড এবং সেই লিঙ্কটাই আবার এই পেজের জন্য ইনবাউন্ড, কারণ আমরা এই লিঙ্কটার থ্রুতে এই পেজ থেকে বের হয়ে এই পেজে আসতেছি। তো এর জন্য হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ইনবাউন্ড, এবং আমাদের এই পেজটার জন্য যে লিঙ্কটাতে আমরা ক্লিক করছি এই লিঙ্কটা হচ্ছে আউটবাউন্ড, কারণ এটাতে ক্লিক করে আমরা বের হয়ে যাচ্ছি, আর সেম এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে এন্টার করছি। তো এটা হচ্ছে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে। স্যার একটু আরেকবার হচ্ছে বলেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে একটা আর্টিকেল লেখা আছে, আর্টিকেলে এখানে একটা অন্য একটা পেজের বা অন্য একটা সাইটের লিংক দেওয়া আছে। বুঝতে পারলেন এটা? তো এখন আমরা এই আর্টিকেলটা পড়ার সময় বা এই আর্টিকেলটা পড়ার মানে আচ্ছা, তো আমরা হচ্ছে এই পেজটাতে যখন আছি তখন আমরা এই আর্টিকেলটা পড়ার সময় এই লিংকটাতে ক্লিক করলাম। এই লিংকটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে ওই পেজটা থেকে বের হয়ে একটা নতুন পেজে চলে আসলাম। আচ্ছা, নতুন পেজে চলে আসলাম। তো এই যে লিংকটাতে আমরা ক্লিক করলাম, অর্থাৎ এই লিংকটাতে ক্লিক করে আমরা এই পেজ থেকে বের হয়ে গেলাম, গিয়ে এই পেজটাতে আসলাম। এই পেজটা, এই লিংকটা আমরা যে পেজ থেকে বের হয়ে গেলাম সেই পেজের সাপেক্ষে এটা হচ্ছে আউটবাউন্ড লিংক, এবং এই লিংকের সাপেক্ষে আমরা যে ওয়েবসাইটটাতে বা যে পেজটাতে আসলাম সেই পেজের জন্য এটা হচ্ছে ইনবাউন্ড লিংক। বুঝতে পারছেন? আচ্ছা, আরেক জি স্যার, এবার ক্লিয়ার। ঠিক আছে, অর্থাৎ যে লিংকের থ্রুতে আমরা বের হয়ে যাব, যে লিংকের থ্রুতে ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য একটা সাইটে যাব, এটাকে বলা হচ্ছে যে আউটবাউন্ড লিংক, এবং ওই একই লিংকের থ্রুতে আমরা যে ওয়েবসাইটটাতে যাচ্ছি সেই ওয়েবসাইটের সাপেক্ষে এই লিংকটাকে বলা হচ্ছে ইনবাউন্ড লিংক। আচ্ছা, যদি আহসান হাবিবের ওয়েবসাইট থেকে আমি বের হয়ে যাই একটা লিংকের থ্রুতে, তাহলে আহসান হাবিবের জন্য ওটা হচ্ছে আউটবাউন্ড লিংক, এবং যে ওই লিংকটার থ্রুতে আমি আহসান হাবিবের ওয়েবসাইট থেকে বের হয়ে রোকসানার ওয়েবসাইটে গেলাম, এটা হচ্ছে রোকসানার জন্য হচ্ছে ইনবাউন্ড লিংক। লিংক কিন্তু একটাই। আচ্ছা, বিষয়টা আশা করি ক্লিয়ার আপনাদের কাছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে স্যার আচ্ছা, কিছু বুঝতে পারলাম না, আরেকবার একটু বলতে হবে। এখানে হচ্ছে পেজ লিংকটাকে হচ্ছে বেস ধরে যে পেজে আছি সেই পেজের উপর ডিপেন্ড করে হচ্ছে রাখতে হবে। যেমন লিংক একটাই, আমি যদি হচ্ছে অন্য পেজে চলে যাই সেক্ষেত্রে হবে আউট। এখন হচ্ছে যে পেজে যাচ্ছি সে পেজ থেকে যদি স্থির রাখি তাহলে ওইটা হচ্ছে মানে ওই পেজে আসতেছে এর জন্য হচ্ছে ইন। হ্যাঁ, এটাই একটা জিনিস, একটা মনে রাখার ট্রিক্স আর কি। না, এটা মনে রাখার আরেকটা ট্রিক্স আছে, আমি আরো সহজভাবে বলে দিই। সেটা হচ্ছে আপনার কাছে 5 টাকা আছে,
আপনি এই 5 টাকা নিয়ে আহসান হাবিবের কাছে গেলেন, আহসান হাবিবকে 5 টাকা দিয়ে আপনি একটা ওখান থেকে কোনো একটা প্রোডাক্ট নিলেন, বা দেখাচ্ছে আপনি আহসান হাবিবকে 5 টাকা দিলেন। তো এটা হচ্ছে আহসান হাবিবের জন্য ইনকাম, আর আপনার জন্য হচ্ছে আউটকাম, মানে হচ্ছে আপনার কাছ থেকে চলে গেল আর আহসান হাবিবের কাছে ওই 5টা টাকা মানে জমা হয়ে গেল। তো আহসান হাবিবের জন্য এটা ইনকাম, আপনার জন্য হচ্ছে এটা খরচ, বা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার জন্য ব্যয়। তো এটাই হচ্ছে আপনার কাছ থেকে যে লিঙ্কটা চলে গেল এটা হচ্ছে আউটবাউন্ড, আর আহসান হাবিবের সাইডে যেটা আসলো সেটা হচ্ছে ইনবাউন্ড। টাকা কিন্তু ওই একটা নোটই, মানে ওই 5 টাকার একটা নোট, সেটা আহসান হাবিবের কাছে চলে গেল, তার মানে হচ্ছে এটা আহসান হাবিবের কাছে ইনবাউন্ড। আর আপনার কাছ থেকে যেহেতু চলে গেল সেটা আপনার কাছ থেকে যাওয়ার ফলে এটা হলো আউটবাউন্ড আপনার সাপেক্ষে। এটা তো সহজ একটা বিষয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং। এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা যখন এই লিঙ্কটাতে যখন ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমরা একটা পেজে চলে গেলাম। আমি ওপেন নিউ ট্যাবে করলাম ওপেন, সমস্যা নাই। আমরা একটা নতুন একটা পেজে চলে গেলাম। দেখেন এই সাইডের যে ডোমেনটা সেটা হচ্ছে যে computerhub.com, এবং আমরা যে লিঙ্কটাতে এই লিঙ্কের থ্রুতে যে সাইটটাতে গেলাম সেটা হচ্ছে computerhub.com। এখন এই যে একই ওয়েবসাইটের মধ্যে আমরা অন্য একটা পেজে চলে গেলাম, এটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। অর্থাৎ একই ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকতে পারে বা বিভিন্ন আর্টিকেল থাকতে পারে, এই যে নিজেদের মধ্যে যে লিঙ্ক বিল্ডিংটা, এটাকে আমরা বলছি যে ইন্টারনাল লিঙ্কিং। আর এটা যদি কোনো একটা অন্য একটা ওয়েবসাইটে চলে যেত তাহলে সেটা আমরা বলতাম যে হচ্ছে মানে এক্সটার্নাল লিঙ্কিং। তো এরা মোটামুটি সবগুলোতে ইন্টারনাল লিঙ্কিং করেই রাখছে। দেখি কোথাও এক্সটার্নাল কোনো লিঙ্ক দিয়ে রাখছে কিনা। না, সচরাচর সবাই চেষ্টা করে যে ইন্টারনাল লিঙ্ক ইউজ করার। এর কারণটা কি হতে পারে কেউ বলতে পারবেন? যে ইন্টারনাল লিঙ্ক যদি আমরা ইউজ করি আর এক্সটার্নাল লিঙ্ক যদি আমরা ইউজ করি, কোনটাতে আসলে সুবিধা বেশি, আর কেন বেশিরভাগ হচ্ছে ইন্টারনাল লিঙ্ক ইউজ করা হয়? হ্যাঁ, ইন্টারনাল লিঙ্কটা যখন থাকে তখন মানে একটা অন্যরকম প্রায়োরিটি থাকে। আর যখন এক্সটার্নাল লিঙ্কটা থাকে ওটা যে কোনো সময় রিমুভ করতে পারে, বা ওটার একটা প্রায়োরিটিটা একটু অন্যরকম হয়ে যায় আর কি। তবে আমার মনে হয় যে ইন্টারনাল লিঙ্কটাই হচ্ছে বেশি প্রায়োরিটি এবং ওটারই হচ্ছে বেশি মূল্য আর কি। আচ্ছা, বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরেন আমি এখন এই ওয়েবসাইটটাতে আছি, এটার নাম হচ্ছে computerhub.com। তো এই computerhub.com এ আমি একটা আর্টিকেল পড়ছি, যেখানে পড়তে পড়তে আমার এখন এই যে এখানে একটা ওয়ার্ড আসলো যে ব্যাকগ্রাউন্ড। তো আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা কি এটা বুঝছি না, মানে বুঝতে পারছি না। তো এখানে তারা লিঙ্ক করে দিয়ে রাখছে, আমি জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে দেখলাম যে আসলে ব্যাকগ্রাউন্ডে তারা কি লিখে রাখছে। আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, গিয়ে দেখতেছি যে এটাও তাদের একটা ওয়েবসাইট। এখন বিষয়টা হচ্ছে যে আপনার ওয়েবসাইট থেকেই আমি সব ধরনের তথ্য পাচ্ছি, অর্থাৎ এই ওয়েবসাইটের আরেকটা পেজে এখানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও লেখা আছে। তো আমি যদি আপনার ওয়েবসাইটটাতেই বেশিক্ষণ সময় স্পেন্ড করি, বেশি থেকে বেশি পেজ ভিজিট করি, এটা আপনার জন্য বেশি উপকারী হবে, নাকি আমি যদি অন্য একটা ওয়েবসাইটে চলে যাই সেটা আপনার জন্য বেশি উপকারী হবে? আমার সাইটে তো বেশিক্ষণ থাকলে এটা একটু বেশি উপকারী হবে। হ্যাঁ, তো আপনার সাইটে যদি আমি বিভিন্ন পেজ বা আপনার সাইটটাই যদি আমি বেশিক্ষণ সময় ভিজিট করি, ব্রাউজ করি, তাহলে এটা অবশ্যই আপনার জন্য সুবিধা হবে। বা দেখা যাচ্ছে যে আপনার এখানে অন্যান্য পেজগুলো গিয়ে সেখানে আমি হয়তো অ্যাড দেখছি, বা দেখা যাচ্ছে আপনার পেজগুলো ভিউ করছি, এতে আপনার ভিউ টাইম বা ওয়াচ টাইমটাও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে আমি বেশিক্ষণ সময় স্পেন্ড করছি, এটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো। আর এখানে দেখা যাচ্ছে একটা এই লিঙ্কটাতে ক্লিক করে আমি একটা অন্য একটা ওয়েবসাইটে চলে গেলাম, সেখানে গিয়ে আমি আবার আরো অনেক কিছু বা ওদের আর্টিকেলগুলো আমি পড়ছি। তো এতে করে যে বিষয়টা হবে যে আমাদের ওয়েবসাইটে কিন্তু একজন ভিজিটর কিন্তু চলে গেল। তো এই কারণে সবচেয়ে বেশি যে কাজটা করা হয় যে ইন্টারনাল লিঙ্কিং এর কাজ বেশি করা হয়। আপনার ওয়েবসাইটটা যদি স্বয়ং সম্পূর্ণ হয় বা আপনার ওয়েবসাইটে যদি সকল ধরনের তথ্য বা আর্টিকেল বা ব্লগ যদি রেডি করা থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি আমাকে বা আমি যখন অ্যাজ এ ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবো, আপনি আপনার ওয়েবসাইট থেকে আমাকে বেরই হতে দিবেন না। আপনি যত কিছু পড়া লাগে এখানে পড়েন, সমস্যা কি, এখানে কোনো প্রবলেম নাই, সব ধরনের আইটেম আছে। যেটা মনে করেন যে গ্রোসারি স্টোরগুলোতে হয়, আপনার আসলে কি লাগবে, আপনি সুপার শপে যান, সুপার শপে গিয়ে দেখবেন যে কি লাগবে সব কিছুই আছে, আপনি ওখান থেকে সবকিছুই কিনছেন, শুধুমাত্র আপনাকে সুপার শপটাতে ঢুকতে হবে। আপনি ওখান থেকে বের হয়ে দেখাচ্ছে অন্য কোথাও গিয়ে অন্য কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন আপনার নাই। তো ওইখানে কিন্তু তাদের সেলটা বেশি হচ্ছে। এই কারণে আসলে ইন্টারনাল লিঙ্কিং এর বিষয়টাও একই রকমই প্রায়, যে আপনি একটা ওয়েবসাইটে আসছেন, সেখান থেকে সবকিছু ভিজিট করে দেখছেন, বা দেখা যাচ্ছে যে ওইখান থেকেই সব ধরনের তথ্য পাচ্ছেন, তাদের ভিন্ন ভিন্ন পেজ আপনি ভিজিট করছেন, তাদের ওয়েবসাইটে বেশি থেকে বেশি সময় আপনি স্পেন্ড করছেন।
এই কারণে আসলে ইন্টারনাল লিঙ্কিং এর গুরুত্বটা বেশি। আর যদি এক্সটার্নাল লিঙ্কিং হয়, আপনার ওয়েবসাইটে হয়তো ওই ধরনের ব্লগ নাই বা আপনি হয়তো ওই ধরনের আর্টিকেল লিখেন না, আপনি একটা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে রাখলে আপনি ওই লিঙ্কের থ্রুতে আমি আপনার ওয়েবসাইটে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে গেলাম, আপনি একজন অডিয়েন্স বা একজন ভিজিটর আপনি হারালেন। তো এই কারণে ইন্টারনাল লিঙ্কিংটা করা বেশি জরুরি যদি আপনার ওয়েবসাইটটা খুবই ভালো কোয়ালিটির হয়। বেশিরভাগ চেষ্টা করা হয় যে ইন্টারনাল লিঙ্কিং করার, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এখন আপনার ওয়েবসাইটে তো অত ভালো কন্টেন্ট নাই বা অত বেশি পরিমাণ কন্টেন্ট নাই, বা আপনি হয়তো এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কন্টেন্ট লিখে রাখেন নাই, দেন আপনাকে এক্সটার্নাল লিঙ্কিং দিতে হবে, বা দেখা যাচ্ছে আপনার এই কন্টেন্টের কোয়ালিটি বৃদ্ধি করার জন্য আপনাকে এখানে এক্সটার্নাল লিঙ্কিং দিতে হবে। আপনারা একটা বিষয় কি খেয়াল করছেন যে যখন আমরা উইকিপিডিয়া ভিজিট করি, একটু দেখাই, জি স্যার, উইকিপিডিয়া গুলাতে হচ্ছে এরকম অনেক থাকে। উইকিপিডিয়াতে যদি আমরা ভিজিট করি যে যে কোনো কিছু লিখে যদি আমরা এখানে সার্চ করি, যেমন ফুড লিখে আমি সার্চ দিলাম যে ফুড, দেখেন ফুড লিখে সার্চ দিলাম, না এটা হচ্ছে না ফুড লিখে আসে না, এটা হচ্ছে যে লিস্ট অফ এয়ারপোর্টস ইন গ্যাবন। তো এইখানে আমরা একটা এই কন্টেন্টটা বা এদের এই যে আর্টিকেলটা সেটা আমরা পড়ছি। এখন দেখেন এইখানে অনেক লিঙ্ক দেওয়া আছে যে এয়ারপোর্টস গ্যাবন, বা দেখা যাচ্ছে যে লিস্ট সি অলসো, এই অনেক অনেক লিঙ্ক এখানে দেওয়া আছে। আমরা একটা লিঙ্কে ক্লিক করি এয়ারপোর্টস, দেখেন উইকিপিডিয়াতেই আমরা আছি, অন্য একটা পেজে চলে গেছি। এখানে দেখেন হাজার হাজার লিঙ্ক আছে, যেমন ভেরিফিকেশন ক্লিক করি, দেন ভেরিফিকেশন নিয়ে ওদের আরেকটা পেজ আছে, সেখানে আমরা চলে গেলাম। এখানে যে কোনো লিঙ্কে আপনি ক্লিক করেন দেখবেন যে ওদের এই উইকিপিডিয়াতেই আপনি আছেন। আপনি এখান থেকে বের হয়ে অন্য কোনো ওয়েবসাইটে আপনার যাওয়াই লাগতেছে না। আপনি এখান থেকে এখানে এটা অবশ্যই অ্যাড দিয়ে রাখছে, এটা আলাদা বিষয়, দেখি অ্যাডটাও ওদের সাইডে আছে কিনা। দেখেন অ্যাডটাও ওদের সাইডেই আছে, যে অমর 21-এর নিবন্ধন প্রতিযোগিতা, এটা ওদের সাইডে ওরা দিয়ে রাখছে। মানে আপনি এইখানে যদি আসেন, এইখান থেকে আপনি বের হতে পারবেন না। মানে সকল ধরনের তথ্য উইকিপিডিয়াতে আছে, আপনার এই ওয়েবসাইটটা ছেড়ে অন্য কোনো ওয়েবসাইটে যাওয়া লাগছে না। তারা আপনাকে এই ওয়েবসাইটে সকল ধরনের লিঙ্ক, সকল ধরনের ইনফরমেশন তারা আপনাকে এখানে দিয়ে রাখছে। দেখেন উইকি বই আমি যদি সার্চ দিই, দেখেন সব কিছু ইনফরমেশন এদের এখানে আছে। তো এইখানে যদি আমি কোনো ইনফরমেশন সার্চ করতে আসি, আর এদের যদি কোনো লিঙ্কে গিয়ে আমার যদি এই লিঙ্কগুলো দেখতে হয়, তাহলে কিন্তু আমরা এদের ওয়েবসাইটেই বারবার খুঁজে খুঁজে সেই তথ্যগুলো দেখছি বা সেই তথ্যগুলো পাচ্ছি। এতে করে কি হচ্ছে যে আমরা এদের ওয়েবসাইটটাতে সবচেয়ে বেশি থেকে বেশি সময় মানে স্পেন্ড করতেছি। এদের মানে এদের ওয়েবসাইটগুলোই আমরা এদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ আমরা খুঁজে খুঁজে দেখতেছি, যাতে করে এদের দেখা যাচ্ছে যে এই অডিয়েন্সটা হারানোর পসিবিলিটি নাই। বা আমি কিন্তু এখান থেকে লিঙ্ক করে বা এখান থেকে ক্লিক করে কোনো লিঙ্ক ক্লিক করে আমি অন্য কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছি না। এটা অবশ্যই একটা ভালো বিষয়। তো সবসময় চেষ্টা করতে হবে এক্সটার্নাল লিঙ্কিংটা বাড়ানোর। আর যদি আমার কাছে এই ধরনের মানে কন্টেন্ট না থাকে, তো সেক্ষেত্রে আমাকে এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে আমার ওই কন্টেন্টটা কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। তো এই ছিল মোটামুটি ইনবাউন্ড, আউটবাউন্ড, তারপর হচ্ছে আপনার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং এর কিছু বিষয়। এখন আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক সম্পর্কে একটু জানবো যে ব্যাকলিঙ্ক আসলে কয় ধরনের হয়। ব্যাকলিঙ্ক নরমালি হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক এবং একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। তো ডু ফলো ব্যাকলিঙ্কটা কি, যে আপনারা দেখবেন যে অনেক সময় অনেক জায়গায় এই যে ধরেন এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা যদি আমরা ক্লিক করি আমরা অন্য একটা পেজে চলে যাচ্ছি। এই যে ওয়েবসাইট, এই যে লিঙ্কটাতে ক্লিক করলাম বা এই যে হাইপার টেক্সটটাতে আমরা ক্লিক করলাম, আমরা অন্য একটা পেজে চলে আসতেছি। তো এই যে লিঙ্কে ক্লিক করে আমরা একটা ডাইরেক্ট একটা অন্য একটা পেজে চলে যাচ্ছি, এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। অর্থাৎ যে লিঙ্কটাকে ক্লিক করে বা যে লিঙ্কটাকে ফলো করে আমরা অন্য একটা সাইডে বা অন্য একটা পেজে বা অন্য একটা লিঙ্কে যেতে পারি, সেটাকে আমরা বলছি ডু ফলো ব্যাকলিঙ্ক। আবার আপনারা অনেক সময় দেখবেন যে কিছু নো ফলো ব্যাকলিঙ্ক, যেগুলো হচ্ছে অনেক পেজে বা দেখা যাচ্ছে অনেক ব্লগে দেওয়া থাকে, যে লিঙ্কগুলোতে আপনি ক্লিক করছেন কিন্তু সেগুলো আসলে মানে ক্লিকেবল না, বা দেখা যাচ্ছে যে ওই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, ওই লিঙ্কগুলো মানে জাস্ট ব্লক করে রাখা আছে। আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই। সহজ একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এখানে আহসান হাবিবের যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা দেওয়া আছে, আমি এটাতে ক্লিক করি। দেখেন আহসান হাবিবের ফেসবুকে বা আহসান হাবিবের যে ফেসবুক পেজটা আছে এটাতে আমাকে নিয়ে আসলো। তো ওই লিঙ্কটাতে ক্লিক করে যে আমরা একটা সাইটে চলে আসলাম বা একটা অন্য একটা লিঙ্কে চলে গেলাম বা একটা অন্য সাইটে চলে আসলাম, এইটাকে বলছি আমরা ডু ফলো ব্যাক লিঙ্ক। আর এখানে দেখি যে পিন্টারেস্টে যদি ক্লিক করি, আচ্ছা আহসান অবশ্যই এটাও লিঙ্ক করে রাখছে, এটাতে না যাই। এমন কোন লিঙ্কে আছে আহসান যেটা লিঙ্ক করে রাখেন নাই? স্যার নিচে আছে, লিংক করে রাখি নাই স্যার, নিচে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে ওখান থেকে দেখাই। এইখানে দেখেন, এগুলোতে link- এখানে দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা তো দিয়ে রাখছেন তো। স্যার লাস্টটা দেখেন, লাস্টটা মেবি দেই। আচ্ছা, ওটা না স্যার, তার সামনেরটা। এইটাতে দেখেন আমি এটাতে ক্লিক করছি, কোথাও যাচ্ছে না, এই ওয়েবসাইটটাতেই আমি আছি। এটাতে হ্যাশট্যাগ দেওয়া আছে, তো নো ফলো এখানে হ্যাশট্যাগ দিয়ে বন্ধ করে রাখা আছে, কিন্তু দেখা যাচ্ছে নো ফলো ব্যাকলিংক গুলো যেগুলো, সেগুলো আসলে ক্লিক করে কোথাও যায় না, ওই সাইটটাতেই থাকে, মানে ওইটাতে ক্লিক করে আমরা কোথাও যেতে পারি না। এগুলোকে বলা হয়েছে নো ফলো ব্যাকলিংক। তো দেখেন এইখানে আমরা এটাতে ক্লিক করে এই ওয়েবসাইটটাতেই থাকছি, কোথাও যাচ্ছি না বা কোনো নতুন পেজে যাচ্ছি না। আর এইটাতে ক্লিক করে আমরা হচ্ছে একটা নতুন ওয়েবসাইটে মানে অর্থাৎ ফেসবুকে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক আর এটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। এই হচ্ছে বিষয়, অর্থাৎ সহজ কথায় যে লিঙ্কটাতে ক্লিক করে আমরা নতুন একটা সাইটে যাচ্ছি বা নতুন একটা পেজে যাচ্ছি সেটা হচ্ছে ডু ফলো, আর যেটাতে ক্লিক করে কোনো একটা নতুন সাইটে যাওয়া যায় না সেটাকে বলছি আমরা নো ফলো ব্যাকলিংক। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? ঠিক আছে। আচ্ছা, একটু আগেই একটা বিষয় আপনাদেরকে বললাম যে যখন আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব, অবশ্যই আমরা ব্যাকলিংকের কোয়ালিটি চেক, মানে ব্যাকলিংকের কোয়ালিটি এবং আমাদের ওয়েবসাইটে কোয়ালিটি চেক করব যে আসলে কাদের সাথে আমরা ব্যাকলিংক গুলো ক্রিয়েট করে রাখতেছি। কারণ হিসেবে বলা হয়েছে যে যদি আহসান হাবিব এবং তপুর ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিংক ক্রিয়েট করে রাখা হয় এবং তপুর ওয়েবসাইটে যদি কখনো কোনো স্প্যামিং করে বা পেনাল্টি পায়, সেটার একটা ইফেক্ট আহসান হাবিবের ওয়েবসাইটে আসতে পারে। তো এটা তো আসলে যখন আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব যে 100টা 200টা 300টা যখন আমরা ব্যাকলিংক ক্রিয়েট করে রাখবো, এটা আসলে প্রতিদিন চেক করা পসিবল না যে আসলে এই 100টা ওয়েবসাইটের মধ্যে কারা স্প্যামিং করতেছে, কারা কিভাবে তাদের কন্টেন্ট গুলো পাবলিশ করতেছে, কারা গুগলের রুলস মানতেছে, কারা গুগলের রুলস মানতেছে না। এই বিষয়টা আসলে ম্যানুয়ালি চেক করা খুবই কঠিন। তো এটা যদি কোনো টুল ইউজ করা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু যদি ম্যানুয়ালি করতে যাই এটা খুবই কঠিন যে প্রতিদিন আপনারা 100টা করে ওয়েবসাইট বা প্রতি সপ্তাহে এই প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে আপনারা দেখতেছেন যে কোথায় ব্যাকলিংক ক্রিয়েট করে রাখা আছে আর কোথায় হচ্ছে তারা স্প্যামিং করতেছে না ভালো কিছু করতেছে, তাদের মানে ভিজিটর বাড়তেছে না তাদের ভিজিটর কমতেছে। এটা ম্যানুয়ালি চেক করা খুবই কঠিন, যদি আপনাদের কাছে টুল থাকে সেটা আলাদা বিষয়। তো এইটার কারণে আমাদেরকে একটা সেফ অ্যাপ্রোচ বা দেখা যাচ্ছে যে একটু সাবধানতার সাথে এই ব্যাকলিংক গুলো ক্রিয়েট করতে হয়। নরমালি আমরা ডিরেক্টলি ব্যাকলিংক ক্রিয়েট করি বা দেখা যাচ্ছে যে ফাইবারে যে সার্ভিসগুলো সেল করায় এরা নরমালি হচ্ছে ডিরেক্ট ব্যাকলিংক ক্রিয়েট করে দেয়। তো আমরা একটু সতর্কতা বশত একটা কাজ করব যে আমরা এই ধরনের ডিরেক্ট ব্যাকলিংক ক্রিয়েট করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু সাবধানতার সাথে আমাদের ব্যাকলিংক গুলো কিন্তু সেফ রাখার চেষ্টা করব যদি আমরা ম্যানুয়ালি কাজ করি। আর আমাদের কাছে যদি টুল থাকে তাহলে আসলে এত কষ্ট করার প্রয়োজন নাই। তাহলে আপনাদেরকে একটু দেখাই। তো নরমালি কি হয় যে আমরা যখন একটা ওয়েবসাইটের সাথে ধরেন ওয়েবসাইট 1 এর সাথে ওয়েবসাইট 2 এর আমরা একটা ব্যাকলিংক ক্রিয়েট করছি, এখন এখানে আমাদের একটু সেফলি কাজ করতে হবে। বা নরমালি আমাদের কাছে যদি কোনো ভালো মানের টুল না থাকে, Ahref বা মজবার বা যেটা আছে হচ্ছে ACM Rush যেগুলো আছে, এই ধরনের যদি খুব ভালো মানের টুল যদি আমাদের কাছে না থাকে, দেন আমাদেরকে যে কাজটা করতে হবে একটু সেফলি ম্যানুয়ালি একটু কষ্ট করে কাজ করতে হবে। এটা এখন বলি যে এই যে ওয়েবসাইট 2
আমরা চাচ্ছি এই ওয়েবসাইট 2 এর সাথে আমরা একটা লিংক বিল্ডিং করব আমাদের ওয়েবসাইট 1 এর, বা ব্যাকলিংক ক্রিয়েট করব। এখন আমরা চাইলে ডাইরেক্ট এই ওয়েবসাইটের সাথে ডাইরেক্ট এই ওয়েবসাইটের ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যদি আমরা ডাইরেক্ট ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক ক্রিয়েট করি, তাহলে দেখা যাচ্ছে ওয়েবসাইট 2 তে যদি কোনো পেনাল্টি আসে, সেটা হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইট 1 এ আসার একটা পসিবিলিটি আছে। এখন আমরা একটু ঘুরায় কাজটা করব, সেটা হচ্ছে যে ওয়েবসাইট 1 এর সাথে আমরা ওয়েবসাইটে তো বিভিন্ন পেজ রাখতে পারি, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, যত খুশি পেজ আমরা ক্রিয়েট করে রাখতে পারি। তো ধরেন একটা পেজে আমি একটা পোস্ট ক্রিয়েট করে রাখছি, সেই পেজটাতে হচ্ছে আমি একটা ব্যাকলিংক ক্রিয়েট, মানে এই ওয়েবসাইটে একটা পেজ আমি ক্রিয়েট করে রাখছি। তো এটা তো অবশ্যই এটার সাথে লিংকিং থাকবেই, কারণ এটা হচ্ছে ওয়েবসাইট 1 এরই একটা পেজ। তো এই পেজ 1 এর সাথে আমি হচ্ছে ওয়েবসাইট 2 এর একটা ব্যাকলিংক ক্রিয়েট করলাম। তো এই দুইটা সাইডের যখন ব্যাকলিংক ক্রিয়েট হলো, তাহলে দেখেন পরোক্ষভাবে এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মধ্যে একটা কিন্তু লিংক বিল্ডিং হলো, কারণ a ইকুয়াল b, b ইকুয়াল c, আলটিমেটলি বলা চলে যে a ইকুয়াল c। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মাঝখানে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা পেজ এখানে রাখলাম, পেজ বা পোস্ট বা আর্টিকেল যেটার সাথেই হোক, আমরা এটার থ্রুতে অন্য একটা ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক ক্রিয়েট করলাম। তো এতে করে আসলে সুবিধাটা কি, বা এটা আসলে কেন করব আমরা? তো যে বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটটাতে যদি কখনো কোনো পেনাল্টি আসে, তাহলে কি হবে যে এই পেনাল্টির একটা প্রভাব, বা দেখা যাচ্ছে যে একটা পেনাল্টি বা একটা হচ্ছে পরোক্ষভাবে একটা প্রভাব আমাদের এই পেজটাতে আসবে, আমাদের ওয়েবসাইটটাতে ডাইরেক্ট আসবে না। তো আমরা যদি দেখতে পাই যে আমাদের এই পেজটাতে একটা ওয়ার্ডিং আসছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখনো ওয়ার্ডিং পায় নাই, জাস্ট এই পেজটা আমাদের ওয়ার্ডিং পাইছে বা পেনাল্টি পাওয়ার একটা পসিবিলিটি আছে, তখন জাস্ট আমরা কি করব যে এইটা তো অলরেডি পেনাল্টি, মানে পেনাল্টির ওয়ার্ডিং পেয়ে গেছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে এখনো আসে না, আমরা জাস্ট এখান থেকে লিংকটাকে ক্লোজ করে দেবো বা এই পেজটাকে আমরা ডিলিট করে দেবো। তো আমাদের কি হলো যে একটা পেজ ডিলিট হয়ে গেল, বা দেখা যাচ্ছে একটা কন্টেন্ট ডিলিট হয়ে গেল, বা একটা আর্টিকেল ডিলিট হয়ে গেল, কিন্তু আমাদের ওয়েবসাইটে তখন আর কোনো পেনাল্টি আসলো না। দেন আমরা হচ্ছে এই ওয়েবসাইটে পেনাল্টি পাক বা আমার একটা পোস্ট পেনাল্টি পাক, সেটা আমার খুব একটা মানে ইফেক্ট ফেলবে না আমার ওয়েবসাইটের উপর। আমরা জাস্ট এখান থেকে লিংকটাকে ব্রেক করে দিলাম, কোনো পেনাল্টি আর আমার ওয়েবসাইটে আসলো না। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু মিস ম্যাচ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা যে সবসময় সবগুলো পোস্ট দিয়ে শুধু একটা ওয়েবসাইটের সাথেই আমরা হচ্ছে লিংক বিল্ডিং করবো তা না। আচ্ছা, ধরেন যে এই যে পোস্ট 3 যেটা আছে, এটাতে আমরা অন্য একটা ওয়েবসাইটের সাথে লিংক বিল্ডিং করে রাখছি। তো এই পোস্টটাতে, এই ওয়েবসাইটে একটা পেনাল্টি আসলো, এই পেনাল্টির থ্রুতে আমাদের এই পোস্টটাতে বা আমাদের এই পেজটাতে একটা মানে পেনাল্টি আসলো বা ওয়ার্নিং আসলো। দেন জাস্ট আমরা এখান থেকে আমাদের এটা ক্লোজ করে দিলাম যে আমরা আর একে চিনি না, তুমি কে, তোমাকে আমরা চিনতেছি না। তো দেন এটা নষ্ট হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, যেটাই হয়ে যায়, আমাদের ওয়েবসাইটে কোনো ঝামেলা আর আসলো না। এটা হচ্ছে ইনডিরেক্টলি আমাদেরকে করতে হবে যদি আমাদের কাছে কোনো ভালো মানের টুল যদি না থাকে। আর আমরা যদি এইভাবে ডিরেক্ট যদি লিংকিং করে থাকি, যে এই ওয়েবসাইটটা এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ডিরেক্ট লিংকিং করে থাকি, তাহলে যে কাজটা করতে হবে যে আমাদের কাছে যদি কোনো ভালো মানের টুল থাকে, দেন আমরা এইভাবে ডিরেক্ট লিংকিং করতে পারবো। কারণ ওই টুলগুলো বা ওই এসইও পেইড টুলগুলো যদি আমরা ইউজ করে থাকি, তারা সবসময় আমাদের ব্যাকলিংকগুলোকে নার্সিং করবে, তারা সবসময় আমাদের ব্যাকলিংকগুলোকে অবজারভেশনে রাখবে। হতে পারে সেটা এইচরেফ, হতে পারে সেটা এসিএম ব্রাশ, যে কোনো ধরনের টুল হতে পারে। তারা এই ব্যাকলিংকগুলোকে সবসময় অবজারভেশনে রাখে যে আমার ওয়েবসাইট 1 এর যে আমার ওয়েবসাইট 1 এর যে ব্যাকলিংকটা ক্রিয়েট করা আছে ওয়েবসাইট 2 এর সাথে বা ওয়েবসাইট 3 এর সাথে, এগুলো তারা ব্যাকলিংকগুলো সবসময় মনিটরিংয়ে রাখে। যদি কখনো দেখে যে কোথাও ওই কোনো ব্যাকলিংকে প্রবলেম হচ্ছে বা ব্যাকলিংক ক্রিয়েট করা আছে এমন কোনো একটা ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, দেন তারা আমাদেরকে নোটিফিকেশন দিবে বা ওয়ার্নিং দিবে, বা দেখা যাচ্ছে অটোমেটিক ওই ব্যাকলিংকটা টার্মিনেট করে দেওয়া যাবে। তো এই ছিল হচ্ছে বিষয়। যদি পেইড টুল থাকে আমরা ডিরেক্ট ব্যাকলিংক করতে পারি, আর যদি পেইড টুল যদি না থাকে তাহলে আমরা একটু ঘুরায়ে মাঝখানে আরেকজন থার্ড পার্টিকে বা দেখা যাচ্ছে আরেকটা পেজ ক্রিয়েট করে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকলিংক করার চেষ্টা করব। এটা ছিল হচ্ছে ব্যাকলিংক করার একটা সেফ অ্যাপ্রোচ। স্যার, পেইড টুল থেকে যদি আমরা হচ্ছে ব্যাকলিংক করি, সেক্ষেত্রে কি স্যার কোনো প্রবলেম হয় না সাইটের?
না, প্রবলেমের বিষয় না, বিষয়টা হচ্ছে যে পেইড টুল আপনাকে শুধুমাত্র ওয়ার্নিং দিবে যে এই যে ব্যাকলিংকটা আপনি ক্রিয়েট করে রাখছেন, এই ব্যাকলিংকটা আপনাকে আপনাকে দেখাবে যে এই ব্যাকলিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটে মানে পেনাল্টি আসতে পারে, বা আপনাকে সে নোটিফিকেশন দিবে, দেন আপনাকে এই ব্যাকলিংকটা মুছে ফেলতে হবে। এটা হচ্ছে। বুঝতে পারছি। আর যদি আপনার কাছে পেইড টুল যদি না থাকে, দেন আপনাকে কি করতে হবে যে ম্যানুয়ালি চেক করে করে দেখতে হবে যে আসলে কোন ব্যাকলিংক গুলো এখন ঠিক আছে কিনা, কোন ব্যাকলিংক গুলো এখন পেনাল্টি আসতেছে। সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বা দেখা যাচ্ছে কষ্টসাধ্য ব্যাপার। তো এই কারণে আমরা যদি একটু ঘুরায় করি তাহলে আমাদের কাছে একটু সময় থাকে বা আমরা একটু সময় পাই যে আমাদের এই পেজটাকে ডিলিট করে দিলে, মানে এই পেজটাকে ডিলিট করে দিলে আমাদের আর পেনাল্টি আসার পসিবিলিটি কম। তো আমরা একটু যখন এই প্যারালি যখন একটু ঘুরে ফিরে আসবে, দেন আমাদের হচ্ছে এখান থেকে একটু সময় পাওয়া যাবে, বা আমরা একটু চেক করে করে দেখবো যে আমাদের এই পেজটাতে যখন ব্যাকলিংকে যখন নোটিফিকেশন আসবে তখন আমাদের ওয়েবসাইটকেও তারা মানে নোটিফিকেশন দিবে যে এই পেজটাতে যে পেজের ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক ক্রিয়েট করা আছে সেখানে আসলে পেনাল্টি হচ্ছে, আপনার পেজটাতে কি কোনো এরকমের কন্টেন্ট আছে কিনা, হার্মফুল কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে কোনো স্প্যামিং এর কোনো কন্টেন্ট এখানে আছে কিনা, দেন আপনি জাস্ট এই পেজটাকে ডিলিট করে দিলেন, লিংক ক্লোজ। আর পেইড টুল থাকলো, ডিরেক্ট আপনি ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক ক্রিয়েট করলেন, তারপর কি হলো যে পেইড টুল আপনাকে নোটিফিকেশন দিল যে এই ওয়েবসাইটটাতে বা এই ব্যাকলিংকের থ্রুতে আপনার এখানে পেনাল্টি আসতে পারে, আপনি জাস্ট গিয়ে ওটা ক্লোজ করে দিলেন। এটাই জাস্ট একটু সময় পাইলাম আমরা, যে ম্যানুয়ালি যদি আমরা চেক করি তাহলে একটু ব্যাকলিংকের এই ব্যাকলিংকে ক্লোজ করার জন্য আমরা একটু সময় পেয়ে গেলাম। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যে ওয়েবসাইটগুলোর সাথে আমাদের ব্যাকলিংক ক্রিয়েট করব, এদেরকে আসলে আমরা পাবো কোথায়? এরা আসলে কারা যারা আমাদেরকে ব্যাকলিংক দিবে? হতে পারে সেটা ডু ফলো বা নো ফলো, হতে পারে সেটা বিভিন্ন ভাবে পেইড হতে পারে বা ফ্রি হতে পারে। তো এদেরকে আসলে আমরা খুঁজে পাবো কোথায়? তো খুঁজতে হবে আমাদেরকে কিছু স্পেসিফিক এরিয়া টার্গেট করে। যেমন হচ্ছে আমরা যদি সোশ্যাল বুক মার্কিং করতে চাই, সোশ্যাল বুক মার্কিংটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে দেখেন যে কোনো হয়তো আর্টিকেল আছে বা কোনো একটা পোস্ট আছে, সেই পোস্টটাতে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। তো সেইখানে কমেন্ট করে দেখা যাচ্ছে একটা পোস্ট আছে আপনার রিলেটেড, বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট রিলেটেড একটা পোস্ট আছে, সেই পোস্টটা আপনি খুঁজে বের করলেন, সেই পোস্টটা আপনি পড়লেন, পড়ে ওই পোস্টের একটা কমেন্ট বা ওই পোস্টের একটা রিপ্লাই আপনি দিলেন, বা ওই আর্টিকেলের একটা রিপ্লাই আপনি দিলেন, দেওয়ার পর ওইখানে আপনি সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার পর আপনার ওয়েবসাইটে একটা লিংক ওইখানে দিয়ে আসলেন, দিয়ে জাস্ট ওখানে পোস্ট করে মানে কমেন্টটা পোস্ট করে দিলেন। অনেক সময় এরকম হয় না যে ফেসবুকে দেখা যায় কেউ একটা ব্লগ লিখছে, ওই ব্লগটাতে গিয়ে আপনারা পড়লেন, শুধু একটা ইতিবাচক মন্তব্য করলেন বা নেতিবাচক মন্তব্য যেটাই করেন, ইতিবাচক হোক নেতিবাচক হোক, একটা মন্তব্য করে সেখানে দেখা যাচ্ছে যে আপনি হয়তো বললেন যে ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই লিংক, এভাবে করে আপনি হয়তো একটা লিংক দিয়ে আসলেন। এই যে এখানে একটা লিংক আপনারা রেখে আসলেন, ওই লিংকের থ্রুতে আপনার ওয়েবসাইটে কিন্তু ভিজিটর আসতে পারে, বা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট যাকে আপনি যার পোস্টটাতে আপনি কমেন্ট করছেন সে কিন্তু অ্যাটলিস্ট আপনার ওই লিংকটা একটু ভিজিট করে হলেও দেখবে, পসিবিলিটিটা অনেক বেশি। তো এই যে লিংক দিয়ে আসা, এটাকে আমরা বলতেছি যে পোস্টের কমেন্টে যে লিংক দিয়ে আসা, এটাকে আমরা বলছি হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। অথবা আমাদেরকে অনেক ওয়েবসাইট আছে যারা আমাদেরকে পোস্ট করতে দেয়, যেমন ধরেন একটা বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে গিয়ে আমরা ফ্রিতে আমরা কোনো পোস্ট ওইখানে করে আসতে পারি। তো দেখা যাচ্ছে আমরা একটা পোস্ট করলাম, পোস্ট করে ওইখানে দুই একটা আমাদের লিংক দিয়ে আসলাম এবং সেই পোস্টটা হচ্ছে ওই ওয়েবসাইটে পাবলিশ করে দিলাম। এটা হচ্ছে ধরেন যে ফোরাম পোস্টিং, বা দেখা যাচ্ছে যে এর এক ধরনের ফোরাম পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা। তো সহজ উদাহরণ ভাবে যেটা আপনাদেরকে বললাম যে কেউ একজন ফেসবুকে পোস্ট দিছে, আপনি সেই পোস্টে গিয়ে একটা কমেন্ট করলেন, করে সেই কমেন্ট করার পর সেখানে একটা আপনি লিংক দিলেন, বা দেখা যাচ্ছে যে ফর মোর ডিটেইলস এইভাবে লিখে একটা লিংক দিয়ে আসলেন, এটাকে আমরা বলতেছি সোশ্যাল বুক মার্কিং। এবং আপনি নিজেই ফেসবুকে একটা পোস্ট করলেন, পোস্ট করে সেখানে একটা লিংক আপনি দিয়ে দিলেন, এটাকে আমরা বলছি যে ফোরাম পোস্টিং। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার। পরেরটা একটু আরেকবার বলেন। আচ্ছা, আমি একদম সহজ ভাবে বলি যে মনে করেন আহসান হাবিব একটা ফেসবুকে একটা পোস্ট করছে, এখন রোকসানা রুকু কি করলেন যে সেই পোস্টে গেলেন, পোস্টে যাওয়ার পর রোকসানা রুকু একটা কমেন্ট করলেন, কমেন্ট করে আপনি সেই কমেন্টের মধ্যে আপনার হচ্ছে ওয়েবসাইটে একটা লিংক দিয়ে আসলেন। এই যে আপনার লিংকটা ওই সাইডে পোস্ট হয়ে থাকলো, বা দেখা যাচ্ছে আহসান হাবিবের পোস্টে আপনার এই লিংকটা কমেন্ট হিসেবে থাকলো, এটাকে আমরা বলছি যে সোশ্যাল বুক মার্কিং। আর আপনি নিজেই ফেসবুকে গেলেন, গিয়ে একটা পোস্ট করলেন,
পোস্ট করার পর সেখানে একটা লিংক দিলেন, এটাকে বলছি আমরা হচ্ছে ফোরাম পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা। প্রথমে যেটা আপনি কমেন্টের মাধ্যমে করলেন এটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে ব্যাকলিংক, এবং যেটা আপনি নিজেই পোস্ট করে এখানে ব্যাকলিংক ক্রিয়েট করলেন এটাকে বলা হচ্ছে ফোরাম পোস্টিং। জি স্যার বুঝছি। ঠিক আছে, তো এই কাজগুলো যখন করব তখন আরো স্পেসিফিক হবে, আরো বুঝতে সুবিধা হবে। তো আমাদেরকে অবশ্যই এই ধরনের সাইট খুঁজে বের করতে হবে যারা আসলে সোশ্যাল বুকমার্কিং বা দেখা যাচ্ছে যে ফোরাম পোস্টিং এর জন্য আমাদেরকে স্পেস দেয়, যে আপনি আসুন আমার এই ওয়েবসাইটটাতে একটা ব্লগ মানে একটা ব্লগ পড়েন, ব্লগ পড়ে আপনি এখানে কমেন্ট করার অপশন পাচ্ছেন। এই ধরনের ওয়েবসাইট আমাদেরকে খুঁজে বের করতে হবে। আবার এমনও ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যেখানে গিয়ে আমরা আমাদের পোস্ট করে আসতে পারি, বা দেখা যাচ্ছে ফ্রিতে আমরা ওখানে পোস্ট রেখে আসতে পারি। এই ধরনের পোস্টগুলো বা দেখা যাচ্ছে এই ধরনের সাইটগুলোকে বলে ফোরাম পোস্টিং সাইট। আমাদেরকে এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এরপর শুধু খুঁজে বের করলেই হবে না, আমাদেরকে দেখতে হবে যে এই সাইটগুলোর আসলে কোয়ালিটি কেমন। আপনারা তো সার্চ করলেন বা দেখা যাচ্ছে আপনি হয়তো একটা সাইট খুঁজে বের করলেন যে সাইটটা হচ্ছে আপনাকে বুকমার্কিং এর জন্য স্পেস দিচ্ছে, বা আপনাকে ওখানে বুকমার্কিং এ আপনার ব্যাকলিংক ক্রিয়েট করার অপশনটা দিচ্ছে। এখন সেই ওয়েবসাইটটা আসলে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট না, সেই ওয়েবসাইটের আসলে দেখা যায় কোয়ালিটি খুব ভালো না, তাদের ওয়েবসাইটে কোয়ালিটিফুল কন্টেন্ট নাই, তারা মাঝে মাঝে পেনাল্টি খায়, তাহলে ওদের সাথে আমাদের ব্যাকলিংক ক্রিয়েট করে কোনো লাভ হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। তো যখনই আমরা এই ধরনের ওয়েবসাইট খুঁজে খুঁজে বের করব আমাদেরকে অবশ্যই তাদের কোয়ালিটি চেক করে নিতে হবে। কোয়ালিটি চেক করে নিয়ে দেন আমরা চাইলে যদি ওখানে ফ্রিতে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি তাহলে আমরা সেখানে ব্যাকলিংক ক্রিয়েট করব। এই তো ছিল কিছু বিষয়। তো ওয়েবসাইটগুলো আসলে কোথায় খুঁজে পাবো আমরা? তো আমাদের তো আছেই সার্চ ইঞ্জিন গুগল। আমরা গুগলে যাব, গিয়ে সার্চ দেব সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। জাস্ট গুগলে যাবেন, সার্চ দিবেন সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। সার্চ দিয়ে দেখেন প্রথমেই বলতেছে 75+ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2021, একদম লেটেস্ট। দেখি দেখেন এখানে লিস্টটা দেওয়া আছে archive.org, তারপর হচ্ছে instructable.com, তারপর হচ্ছে skyrocks.com। এই যে ওয়েবসাইটে যে লিস্টগুলো দেওয়া আছে এই ওয়েবসাইটের লিস্টগুলোতে আমরা যদি যাই, গিয়ে যদি দেখি যে এই ওয়েবসাইটগুলোতে আসলে আমরা সোশ্যাল বুকমার্কিং করতে পারছি কিনা, এটা আমাদেরকে চেক করে দেখতে হবে। এখানে তো এটা বলে রাখছে যে এই সাইটটা অনেক ভালো, এদের ডিএ হচ্ছে 94। তো ডিএপি এর একটু পরে কথা বলছি বিস্তারিত। তবে একটু সাইটগুলোতে গিয়ে দেখবো যে এই সাইটগুলো আসলে ঠিকভাবে কাজ করে কিনা, কারণ এরা এখানে দিয়ে রাখছে আর আমরা গেলাম গিয়ে দেখতেছি কাজ হচ্ছে না, তাহলে তো আসলে হলো না। আমাদেরকে আসলে দেখতে হবে যে এখানে আসলে কাজ হয় কিনা। স্যার এই সাইটগুলো কি শুধুমাত্র আমাদের হচ্ছে পোস্টিং করার সুযোগ করেই রেখে দেয় এরকম? আচ্ছা, তো এটা আসলে বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করবে আমরা আসলে কোন ধরনের সাইট খুঁজতেছি। কখনো হয়তো আমরা এই যে এখন কি দেখে সার্চ দিলাম যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, তো নরমালি যেটা হবে যে এটা এখানে আমাদেরকে সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে লিংক রাখতে দিবে। তো আমরা যেহেতু সার্চই করছি যে সোশ্যাল বুকমার্কিং, তো আমাদেরকে তো এই ধরনের সাইটই দেখাবে, তাই না? তো অন্য কোনো স্পেসিফিক সাইটে যদি যাই বা দেখা যাচ্ছে যদি আমরা লিখতাম যে ফোরাম পোস্টিং ফ্রি ফোরাম পোস্টিং সাইট লিস্ট, দেন ফোরাম পোস্টিং এর লিস্টগুলো আসতো। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। স্যার এগুলোতে হচ্ছে কি ইন্টারনাল লিংক করা যায় না হচ্ছে এক্সটার্নাল লিংক করে? এগুলো তো অবশ্যই এক্সটার্নাল লিংক হবে, কারণ এখানে আপনি যে লিংকটা দিবেন বা দেখা যাচ্ছে যে এখানে আপনি আপনার কমেন্টে যে লিংকটা দিবেন সেই লিংকটাতে ক্লিক করলে কেউ একজন আপনার ওয়েবসাইটে চলে যাবে, তাই না? এই কারণে তো লিংকটা দেওয়া। তো এটা অবশ্যই আউটবাউন্ড একটা লিংক এখানে ক্রিয়েট হবে এবং আপনার ওয়েবসাইটের জন্য সেটা একটা ইনবাউন্ড লিংক হিসেবে বিবেচিত হবে। আচ্ছা,
তো আমরা আসলে এইভাবে ওয়েবসাইটগুলো আছে দেখেন, এই যে প্রথমে যে ওয়েবসাইট, এটা লোড নিতেই প্রবলেম হচ্ছে। এখানে দিয়ে রাখছে প্রথমেই archive.org, এটা অনেক বড় একটা, অনেক ভালো একটা সাইট। তো এটাতে আসলে দেখা যাচ্ছে যে আমরা সোশ্যাল বুকমার্কিং করতে পারি। আচ্ছা, তো যে কোনো সাইটে আমরা যাই না কেন, সেই সাইটগুলোর কোয়ালিটি আমাদেরকে চেক করতে হবে, যে এই সাইটগুলো আসলে কোয়ালিটি কেমন, এই সাইটগুলো ডিএপিএ কেমন, এই সাইটগুলো আসলে সহজেই লোড হচ্ছে কিনা, আমাদের সাথে রিলেভেন্ট কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে এই সাইটগুলোতে আমরা পোস্ট করতে পারছি কিনা ফ্রিতে। আচ্ছা, তো এগুলোর কিছু প্রসিডিউর আছে, কিছু সিস্টেম আছে যে আমরা আসলে কিভাবে আগাবো, কিভাবে সোশ্যাল বুকমার্কিং এর সাইটটা রেডি করব। ক্লায়েন্ট যদি আমাদেরকে কাজ দেয় তাহলে সেই কাজগুলো আমরা কিভাবে করব, কিভাবে রিপোর্ট রেডি করব, কিভাবে রিপোর্ট রেডি করে তাকে আমরা সাবমিট করব, এটা হচ্ছে বিষয়। আপনাকে ক্লায়েন্ট বললো যে আপনি আমার ওয়েবসাইটের জন্য সোশ্যাল বুকমার্কিং করেন, আপনি 2 দিন পর গিয়ে বললেন যে হ্যাঁ আমি আপনাকে সোশ্যাল বুকমার্কিং করে দিয়েছি, তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে এভিডেন্স কোথায়, প্রুফ কোথায়। তো আপনি আসলে প্রুফটা কিভাবে দিবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে হবে, বা কিভাবে কাজ করে সেটার প্রুফ ক্লায়েন্টকে জমা দিতে হয়, এটা অবশ্যই বিস্তারিত বুঝতে হবে। তো তাদের ওয়েবসাইটে যদি আমরা আমাদের লিঙ্কটাকে সাবমিট করি, বা আমাদের লিঙ্কটা যদি সেখানে সাবমিট হয়ে থাকে, তাহলে তাদের ওয়েবসাইটের সাথে আমাদের লিঙ্কের বা আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। তো এইভাবেও কিন্তু বুকমার্কিং করা পসিবল হয়। আচ্ছা, এটাও আমরা দেখব। তো আমাদেরকে বুকমার্কিং করার আগে যে কাজটা করতে হবে, যে সাইটগুলোতে আমরা বুকমার্কিং করব, এই সাইটগুলো সম্পর্কে ভালোভাবে খোঁজ খবরটা দেখতে হবে যে এই সাইটগুলো আসলে কোয়ালিটি কেমন। দেন আমরা একটা লিস্ট ক্রিয়েট করব যে এই সাইটগুলোর কোয়ালিটি এমন, ডিএপিএ এমন, এবং আমরা হচ্ছে এখানে বুকমার্কিং করতে পারি ফ্রিতে। নর্মালি আমরা ফ্রিতেই বুকমার্কিং করার চেষ্টা করব, কারণ এখানে পেইড বা দেখা যাচ্ছে যে অন্যান্য ভালো সাইটগুলোতে গেলে আমাদের আসলে যদি পে করতে হয় সেটা আমাদের ক্লায়েন্টের বাজেটের সাথে ম্যাচ নাও করতে পারে। তো আমাদেরকে আসলে ফ্রি সাইটগুলোতে বুকমার্কিং করার চেষ্টা করতে হবে। তো আমরা একটু ফাইবারে একটু যাই, যে অনেকক্ষণ থেকে তো সোশ্যাল বুকমার্কিং কেমনে করব, কিভাবে করব, কেন করতে হয়, এই বিষয়গুলো বলছি। তো আমরা যদি আসলে এই সার্ভিসটা সম্পর্কে জানি যে ফাইবারে বা মার্কেট প্লেসে এই সার্ভিসের ডিমান্ড কেমন বা প্রাইসিংটা কেমন, কি কি কাজ করতে হবে, তাহলে আমরা ওখান থেকে একদম স্পষ্ট ধারণাটা বা একদম রিয়েল লাইফ কাজে যেরকম আমাদের অভিজ্ঞতা দরকার সেটা আমরা আসলে শিখতে পারবো। একটু ফাইবারে যাই। ফাইবারে আসার পর সার্চ দিয়ে হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং লিখে যদি সার্চ দেই, দেখেন এখানে কতগুলো গিগ আসছে, মাত্র 651টা গিগ আসছে। তার মানে এখানে কম্পিটিশনটা একটু লো আর কি। আর কাজ কিন্তু এখানে আছে, এটি 8টা রিভিউ পাইছে, এটি 8টা পাইছে, এটি 8টা পাইছে, এটি পাইছে 39। মানে এখানে কিন্তু মোটামুটি ভালো কাজ আছে। এরা দেখেন প্রায় 700টার মতো রিভিউ এর আছে, অনেক কাজ কিন্তু এখানে অলরেডি চলমান আছে। তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই ধরনের কাজ করতে পারি। তো একটু আমরা 2-1টা গিগে একটু দেখি যে তারা আসলে কি বলছে, যে এরা আসলে কি ধরনের কাজ বা কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে, এবং এদের কাছ থেকে আসলে কেউ সার্ভিস কিনছে কিনা সেটা একটু দেখি। আচ্ছা, এটি বলছে যে কি বলছে, আই উইল ক্রিয়েট 40 সোশ্যাল বুকমার্ক ব্যাকলিংকস ম্যানুয়ালি। আচ্ছা ঠিক আছে, আমরা তো ম্যানুয়ালি কাজ করছি। দেখি ওনার গিগটা একটু আমরা ফলো করে দেখি কি বলছে। যে বেসিক যে প্যাকেজটা উনি বলছে যে 40 বুকমার্ক সাবমিশন ইন হাই কোয়ালিটি PADA সাইটস, দিস ব্যাকলিংকস আর ভেরি স্ট্রং। ঠিক আছে, $5 চার্জ করবো, অর্থাৎ 40টা সাইটে উনি হচ্ছে আপনাকে একটা করে সোশ্যাল বুকমার্ক করে দিবে, আপনাকে $5 পে করতে হবে। দেখি সার্ভিস ডিটেলসে উনি কি বলছে। ম্যানুয়াল ওয়ার্ক, ঠিক আছে, আমরাও ম্যানুয়ালি করতেছি। ডু ফলো অ্যান্ড নো ফলো মিক্স। আচ্ছা, হতে পারে সেটা ডু ফলো ব্যাকলিংক, অর্থাৎ ওইটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে পারে, অথবা ক্লিক করে নাও আসতে পারে। এটা বলছে যে ডু ফলো এবং নো ফলো মিক্স। ঠিক আছে, আমরাও এটা করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডোন্ট ইউজ এনি অটোমেটেড সফটওয়্যার, মানে উনি কোনো সফটওয়্যার ইউজ করে না। ঠিক আছে, এটাও ভালো, আমরাও করবো না। 100% কি বলছে, পেগুইন পান্ডা সেফ। আচ্ছা, এটা একটা ইয়ার কথা বলছে যে পান্ডা সেফ বলতে যে পেগুইন এবং হচ্ছে পান্ডা সেফ, এই দুইটা হচ্ছে অ্যালগোরিদম, অর্থাৎ গুগলের দুইটা অ্যালগোরিদম। তো আমরা এই দুটো থেকে দূরে থাকবো, বা দেখা যাচ্ছে পেগুইন বা পান্ডা যাতে আমাদের ব্যাকলিংক গুলোকে রিমুভ করে না দেয়, বা এটাতে যাতে কোনো পেনাল্টি না দেয়, সেটা আমরা অবশ্যই দেখবো। 100% অ্যাপ্রুভাল নেট। ঠিক আছে, আমরা এরকম সাইটগুলোই খুঁজে বের করবো
যারা আসলে আমাদেরকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয় আমাদের লিঙ্কগুলো, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, ঠিক আছে, এগুলো আমরাও দিতে পারি। তো এই কাজগুলো মোটামুটি আমরা করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো একটু আমরা শিখি বা একটু দেখি যে স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে, এটা একটু দেখি। আচ্ছা, 50টা দিবে, $10 চার্জ করবে, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিঙ্ক দিবে, এটা আসলে প্যাকেজ হিসেবে দিছে যে 50টা বুকমার্ক সাবমিশন এবং হচ্ছে 50টা হচ্ছে ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক। আচ্ছা, তো এই প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা পরে যাচ্ছি। তো একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হলো যে আসলে এই ব্যাকলিঙ্ক বা সোশ্যাল বুকমার্কিং দিয়ে ফাইবারে আসলে কাজ অ্যাভেলেবেল আছে, এবং কি ধরনের কাজ আমরা যদি শিখতে পারি তাহলে আমরাও এই সার্ভিসটাকে ফাইবারে সেল করতে পারবো। তো এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাইটগুলোতে আমরা বুকমার্কিং করব বা যে সাইটগুলোতে আমরা বুকমার্ক করে আমাদের ওয়েবসাইটগুলোকে বা আমাদের লিঙ্কগুলোকে রাখবো তাদেরকে খুঁজে বের করা, এটা হচ্ছে সবচাইতে জরুরি কাজ আমাদের কাছে। তো আগে প্রথমে এই বুকমার্কিং কিভাবে করে এটা দেখতেছি, তারপর আমরা হচ্ছে লিস্টটাকে খুঁজে বের করব। অথবা আমরা এভাবে করতে পারি যে আগে লিস্টটাকে ক্রিয়েট করে দেন আমরা বুকমার্কিং এ যাব। তো লিস্ট ক্রিয়েট করার পর দেখা যায় 40টা বা 50টা সাইটে আপনারা বুকমার্কিং করবেন, সেই সিস্টেমটা প্রায় একই রকম, বা দেখা যাচ্ছে যে সেই সিস্টেমটা সবগুলোর ক্ষেত্রে প্রায় সেম। তো এখন যে বিষয়টা যে আমরা একটা সাইডে একটু বুকমার্ক করে দেখি, তাহলে এরপর যখন আমরা লিস্ট ক্রিয়েট করব 40টা 50টা 60টা, তখন সেগুলো ওয়েবসাইটে আমরা এই একই নিয়মে আমরা আবার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। তো আমরা একটু জাস্ট এখান থেকে লিস্টটা একটু দেখি। একটু আগে যেটা আমাদেরকে একটা ব্লগ সাইট থেকে আমরা যেটা দেখলাম, আচ্ছা হ্যাঁ, আমরা এই লিস্টটাই দেখছিলাম। হ্যাঁ, এখানে ছিলাম আমরা। তো প্রথমে যে ওয়েবসাইটটা দিছে আমরা একটু এটাতে যাই, কারণ প্রথমে যে সাইটটা থাকে বা দেখাচ্ছে এটা হয়তো একটু ভালো মানের হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তো ডিএপিএ একটু পরে কথা বলছি, এটা দিয়ে রাখছে 94, এটা ডিএ বা পিএ একটু পরে কথা বলছি। তো জাস্ট একটু সাইটটাতে যাই, গিয়ে দেখি যে এখানে আমরা বুকমার্কিং কিভাবে করব, বা এই ধরনের সাইটগুলোতে আমরা আসলে বুকমার্কিং কিভাবে করতে পারি। তো এই সাইটটাতে আসার পর আমরা যদি সোশ্যাল বুকমার্ক বা দেখা যাচ্ছে ফোরাম পোস্টিং বা দেখা যাচ্ছে গেস্ট পোস্টিং যেটাই করতে চাই না কেন, আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে সাইন আপ অপশনটাতে যাব। সাইন আপ অপশনটাতে যাওয়ার পর এখানে আমাদেরকে দেখাবে যে সাইন আপ উইথ গুগল, অর্থাৎ আপনাদের যদি এই ব্রাউজারটাতে জিমেইল অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, আপনি চাইলে সেটাতে এখানে জাস্ট একটা ক্লিক করেই আপনারা হচ্ছে এখানে সাইন আপটা করতে পারেন। অথবা ম্যানুয়ালি আপনি এখানে আপনার মেইল অ্যাড্রেস, আপনার হচ্ছে ইউজার নেম বা স্ক্রিন নেম যেটা পাসওয়ার্ড দিয়ে দেন আপনি জাস্ট এখান থেকে সাইন আপ করতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি এখান থেকে সাইন ইন উইথ গুগল এটা করে নিলাম, একটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, দেখেন খুব সহজ, এখানে মানে খুব সহজেই আমাদের রেজিস্ট্রেশনটা বা সাইন আপটা হয়ে গেল। অনেক ওয়েবসাইটে হয়তো এরকম মানে এরকম অটোমেটেড সিস্টেম নাই যে আপনি জাস্ট জিমেইলে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করলেন। সেখানে হয়তো আপনাকে বা আপনার হচ্ছে মেইল বা নেম পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস সবকিছু ম্যানুয়ালি দিতে হতে পারে। তো ওইটা আপনারা পারবেন আশা করি। একটা ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করা এটা খুব টাফ কোনো বিষয় না, আশা করি আপনারা সেটা সবাই পারবেন। পারবেন না রেজিস্ট্রেশন করতে? জি স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে এসে রেজিস্ট্রেশন করলাম, করার পর আমাদের এখানে লগ ইন অবস্থায় আছি। তো আমাদের সামনে এই ইন্টারফেসটা আসছে। এখানে এদের বিভিন্ন ফাংশনালিটি বা দেখাচ্ছে এদের ওয়েবসাইটের বিভিন্ন কার্যক্রম এখানে দেওয়া আছে। তো এখানে বেশ কিছু এদের হচ্ছে আচ্ছা বেশ কিছু অপশন এরা দিচ্ছে। এর বিষয়টা হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একটু দেখতে হবে যে লিংক সাবমিট করার অপশন, বা দেখা যাচ্ছে কোথাও হয়তো লেখা আছে যে সাবমিট, বা কোথাও হয়তো লেখা আছে যে সাবমিট ইউর লিংক, বা কোথাও লেখা আছে বুকমার্ক ইউর লিংক। এই ধরনের বিষয় আমাদের একটু খুঁজতে হবে। তো কোথায় এটা একটু দেখতে হবে। আচ্ছা ব্লগ, ঠিক আছে, হ্যাঁ ওয়েব, দেখি আমরা একটু ওয়েবে যাই। ওয়েবে গিয়ে বলতেছে আচ্ছা মোবাইল অ্যাপ,
হ্যাঁ এখানে দেখেন বলতেছে যে সেভ পেজ নাও। সেভ পেজ নাও বলতে যে আমরা যদি কোনো একটা সেভ পেজকে যদি এখানে সেভ করে রাখতে চাই, সেই পেজের লিংকটা জাস্ট আমরা এখানে দিব, দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করে দেব। তো আমরা একটু একটা সাইট দেই। তো এই ক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন এরা বলছে HTTPS, অর্থাৎ যে সাইটগুলোতে SSL সার্টিফিকেট আছে। আমি একটু এটা দেই, দেখেন যে আচ্ছা এটা তো কাজ করবে না। এটা কি দেখেন এটা কি HTTPS নাকি শুধুমাত্র HTTP? শুধুমাত্র এইচটিটিপি। তাহলে আমাদেরকে এখানে বলেই দিল যে আমাদের এখানে লাগবে হচ্ছে HTTPS, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আপনার হচ্ছে সিকিউর বা দেখা যাচ্ছে যে SSL সার্টিফিকেট আছে, সেই সাইটগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারবো। তো আমরা জাস্ট একটা সাইট একটু দিই, ধরেন আচ্ছা স্যার আমাদের পোর্টফোলিও সাইটগুলো তো HTTPS। HTTPS আপনারটা? আমারটা না, মানে আমাদের যারাই আছে সবারই তো HTTPS। আচ্ছা দেখি যে এটা HTTPS কিনা, আউসার হাবিবেরটাই দেখি। হ্যাঁ এটা স্যার HTTP। এইচটিটিপিএস এর আর হচ্ছে এইচটিটিপি হচ্ছে শুধু এই দুইটার মধ্যে তফাৎ কি স্যার? একটা সিকিউর সাইট আর একটা হচ্ছে সিকিউর না। হ্যাঁ একটাতে SSL সার্টিফিকেট আছে, একটাতে SSL সার্টিফিকেট নাই। আচ্ছা তো আউসারের যে যেটাতে এসএসএল সার্টিফিকেট থাকবে ওটাতে এস থাকবে। হ্যাঁ ওটাতে এস থাকবে। আচ্ছা তো এই যে আপনার হচ্ছে আউসারের যে ব্লগ স্পট বা আউসারের যে পোর্টফোলিওটা, এটাতে হচ্ছে এটা সিকিউর বা দেখা যাচ্ছে এটাতে SSL সার্টিফিকেট আছে। এখানে বলতেছে দেখেন যে এই সাইটটা হচ্ছে সিকিউর, কানেকশন ইজ সিকিউর, দেখছেন? তো আমরা এটা চাইলে ইউজ করতে পারি। এখন এরপর জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করি, দেখি আমাদের কি বলে। আচ্ছা বলছে যে সেভ এরর পেজ HTTP স্ট্যাটাস। আচ্ছা এখানে এররটা আসছে, এটা তুলে দিলাম। এখন আমরা যদি সেভ দেই দেখি কি বলে। আচ্ছা সেভিং, আরেকটা বিষয় বলছে সেভ অলসো ইন মাই ওয়েব আর্কাইভ। তো এটা অবশ্যই আমরা ওয়েব আর্কাইভেও সেভ করে দিব। আচ্ছা সেভ দিতে হয়তো একটু সময় নিতে পারে। আচ্ছা তারপর বলতেছে যে হ্যাঁ এই ওয়েবসাইটের যে লিঙ্কগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে এবং বলছে যে রিটার্ন টু সেভ পেজ নাও। এখানে বলতেছে কি দেখেন সেভিং পেজ https://blogspot.com, এটা হচ্ছে সেভ হয়ে গেছে। আচ্ছা সেভ হয়ে গেছে, ভালো কথা। এখন আমরা জাস্ট এখান থেকে এই লিংকটা একটু সংগ্রহ করে রাখবো। সংগ্রহ করে এটা জাস্ট একটু একটা ট্যাবে যাই, সেখানে গিয়ে একটু লিংকটা চেক করে দেখি। স্যার কিছু কিছু বুকমার্কিং বা সাইটের ক্ষেত্রে তো স্যার ওই মানে লগইন ইনফরমেশন বা ইউজার ছাড়া তো আপনার ইন্টারফেস গুলো দেখা যায় না। তো ওইগুলোর ক্ষেত্রে তো যদি ক্লায়েন্টের কাজ হয় তো ক্লায়েন্টকে তো লগইন ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। হ্যাঁ ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে লগইন ইনফরমেশন চায়, সে যদি আপনাকে একটা মেইল আর পাসওয়ার্ড দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে আপনি আবার এই মেইলটা আর পাসওয়ার্ডটা ইউজ করে আপনি সব জায়গাতে সোশ্যাল বুকমার্কিং করেন, তো আপনি করবেন, সমস্যা কোথায়? অনেক ক্ষেত্রে স্যার ক্লায়েন্টরা মেইল আর পাসওয়ার্ডটা মেল দেয় না, তো ওই ক্ষেত্রে তো নিজেরাই ক্রিয়েট করে নিতে হ্যাঁ হবে। তখন আপনি নিজেই ক্রিয়েট করে নেবেন, সমস্যা নাই। তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা আমি বলছি একটু পর, দাঁড়ান। তখন আপনাকে একটা কাজ করতে হবে এটা যে একটা ওয়েবসাইটে যখন আপনি লগইন করবেন বা সাইন আপ করবেন, তখন ওইখানে ইউজার নেম থাকে এবং পাসওয়ার্ড থাকে। দেখবেন যে প্রত্যেকটা সাইটেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার অপশন আছে। তো আপনি তাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে আপনার মেইল প্রোভাইড করতে হচ্ছে না। বুঝতে পারছেন? জি আচ্ছা এটা এখন ঠিকভাবে মানে লোড দেয় নাই কোথাও একটু। এই যে দেখেন, এই যে আমরা যে কি web.archive.organization যেটা, এইখানে যে আমাদের সাইটটাকে যে লিংক করে আসলাম, দেখেন আমাদের সাইটটা কিন্তু এখানে একদম পারফেক্টলি লিংক হয়েছে এবং এই সাইটটা থেকে আমাদের হচ্ছে এই রেজাল্টটা একদম আমাদের পুরো সাইটটা দেখাচ্ছে। তার মানে আমাদের এই সাইটটা পারফেক্টলি এখানে অ্যাড হয়ে গেছে বা বুকমার্কে এটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এটা শুধু স্যার সোশ্যাল বুকমার্কিং। তো আমি এতক্ষণ যাবত কি বলছিলাম? না না, আমি বলতেছি শুধু সোশ্যাল বুকমার্কিং এটা। জি সোশ্যাল বুকমার্কিং এটা। আমরা ভাইয়া সোশ্যাল বুকমার্কিং নিয়ে কথা বলতেছিলাম, আচ্ছা স্যার ওটাই দেখাচ্ছিল।
তো আশা করি যারা ক্লাসে মনোযোগ দিয়ে দেখছিলেন তারা বুঝতে পারছেন যে আসলে সোশ্যাল বুক মার্কিংটা আমরা কিভাবে করলাম, বা দেখাচ্ছে যে কিভাবে একটা ওয়েবসাইটে মানে এই যে কি এটা archive.org, যেটা এই ওয়েবসাইটে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক বা দেখাচ্ছে যে কোনো একটা ব্লগের লিংক বা আমরা যে কোনো একটা লিংক এখানে বুকমার্ক করে রাখতে পারি। এই বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার আরেকটা বিষয় ছিল স্যার, এখানে যে জি স্যার। এই স্ন্যাপশট ওয়াজ ক্যাপচার ভিজিট পেজ, এটা এই লিঙ্কগুলো কি আমাদেরকে রেখে দিতে হবে স্যার? আচ্ছা, আমি এখানে যদি এই ভিজিট পেজে যাই একটু দেখাই আপনাকে। ভিজিট পেজে যদি যাই, এখানে দেখেন আমাদেরকে কি দেখায়। আচ্ছা, লোড দিতে একটু সময় নিচ্ছে। ইনকগনিটো মোডে গিয়ে যে আমাদের সাইটটাকে যে চেক করলাম, যে এই যে এখানে গিয়ে যে সাইটটা চেক করলাম একদম সেম ওইটাই হচ্ছে এখানে লোড হয়ে আমাদেরকে দেখাচ্ছে। তো এই স্ন্যাপশটটা অথবা হচ্ছে কই গেল, আচ্ছা যে স্ন্যাপশটটা আমরা এখানে দেখলাম বা দেখাচ্ছে যে আমাদের এই সাইটটা বা আমাদের এই লিংকটা এখানে বুকমার্ক হয়েছে কিনা, এটা তো অবশ্যই আমাদেরকে একটা প্রুফ রাখতে হবে, তাই না? ক্লায়েন্টকে তো আমি গিয়ে শুধু বলতে পারি না যে আপনার সাইটটা আমি হচ্ছে বুকমার্ক করে আসছি, আপনি এখন আমাকে পে করেন। তাকে তো আমাদের প্রুফ দিতে হবে, তাই না? তো অবশ্যই আমাদের এই লিংকটা কপি করে রাখতে হবে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। ঠিক আছে। জি স্যার। তো এটা আমরা ইনকগনিটো মোডে গিয়েও চেক করলাম, যে ইনকগনিটো মোডেও দেখলাম যে হ্যাঁ এটা পারফেক্টলি কাজ করতেছে। তো এখন যে বিষয়টা হলো যে আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে একটা সাইটে গিয়ে আমরা সোশ্যাল বুকমার্কিংটা করব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার একই ভাবে কি সবগুলো সাইটে এরকম ভাবেই হবে, তাই তো স্যার? আচ্ছা, অনেক সাইট আছে যে সাইটগুলোতে আসলে এত সহজ মানে এইভাবে করা যায় না, হয়তো একটু টাফ হতে পারে বা দেখা যাচ্ছে এর থেকেও সহজ ওয়েতে হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এই সাইটগুলো খুঁজে বের করতে হবে যে কোন সাইটগুলোতে আসলে আমি খুব সহজে ইনস্ট্যান্ট আমরা হচ্ছে বুকমার্কিং করতে পারছি। আপনাদেরকে যেটা আমি এখন বুকমার্কিং করে দেখালাম, এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট বুকমার্কিং, মানে সাথে সাথে এটা পোস্ট হয়ে গেছে, তাই না কি? অনেক সাইট আছে দেখবেন যে সেই সাইটগুলোতে আপনাকে ওটা পেন্ডিং রাখতেছে বা তারা হচ্ছে রিভিউ এর জন্য রাখতেছে বা তারা হচ্ছে আপনার কাছ থেকে অ্যাপ্রুভালের জন্য সময় চাচ্ছে। তো আমাদেরকে এই ধরনের সাইটগুলোকে খুঁজে বের করতে হবে যে সাইটগুলোতে আসলে ইনস্ট্যান্ট খুব সহজে ফ্রিতে এবং খুবই দ্রুত সোশ্যাল বুকমার্কিং করা যায়। এই ধরনের যদি 100টা সাইটের লিস্ট আপনার কাছে থাকে, তো আপনি যে কোনো সময় ক্লায়েন্টের কাছে কাজ দিয়ে ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়ের মধ্যে এই সোশ্যাল বুকমার্কিং গুলো করে জাস্ট আপনি এই লিংকটা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। লিংকটা ছিল এই যে স্ন্যাপশটের যে লিংকটা ছিল, এটা আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, কারণ ক্লায়েন্টকে তো আপনার বোঝাতে হবে যে আপনি এখানে হচ্ছে আপনার কাজটা করে আসছি।